সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 148তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো কুমিল্লার ছেলে সোহাগের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্প। আমার জীবনের গল্প অনুষ্ঠানে সোহাগের জীবনের গল্পটা হতে পারে একটা ভিন্ন ধর্মী গল্প। এখানে কিছু ভৌতিক প্যারানর্মাল কথাবার্তা আছে, আপনারা ভয় পাবেন না। আর এটা কোনো ভৌতিক অনুষ্ঠান মনেও করবেন না। এটা একটা বাস্তব জীবনের গল্প প্রচার করার অনুষ্ঠান, আর সেখানে শুধুমাত্র বাস্তবতা বোঝানোর জন্য আমি ভৌতিক কথাবার্তাগুলো আপনাদেরকে শোনাবো। তাহলে চলেন সবাই মিলে শুনে আসি সোহাগের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্প। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। আমার নাম সোহাগ হোসেন। আমার বাড়ি কুমিল্লা শহরের অদূরে কোনো এক গ্রামে। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার বড় ভাইয়া সহ আমার একটা ভাবি। আমাদের পরিবারটা একটা উচ্চবিত্ত পরিবার। আমার বাবা অবসরপ্রাপ্ত একজন প্রাইমারি স্কুলের মাস্টার। আমার বাবা এখন তেমন কিছুই করে না, বাবা বাড়িতেই থাকে। আমার ভাইয়ার উপার্জনের টাকায় আমাদের সংসারটা চলে। আমার ভাইয়া কুমিল্লা শহরে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে। চাকরির খাতিরে ভাইয়া বেশিরভাগ সময় কুমিল্লা শহরেই থাকে। পরিবারের মধ্যে থাকে আমি, বাবা, মা আর আমার ভাবিটা। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি কুমিল্লা শহরেরই কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি যখন কলেজে পড়াশোনা করি তখন গোটা বাংলাদেশ একটা কুসংস্কারে মেতে উঠেছিল। আপনারা হয়তো অনেকেই জানেন যে সেই সময় গোটা বাংলাদেশের ভিতর একটা গুজব ছড়াচ্ছিল যে বাচ্চা কালেকশন করে নাকি কালবাটে মাথা দিবে। মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাচ্চা এনে একটা কালবাট তৈরি করা হবে, সেই কালবাটের ভিতরে বাচ্চা কেটে বাচ্চার মাথা দেওয়া হবে। তো এই গুজবটা যখন গোটা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল, সেই সময় এটা হচ্ছে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো সহ সরকারি টিভি চ্যানেলগুলোতে এটা দেখাচ্ছিল। বস্তা হাতে কোনো মানুষকে যদি কোনো গ্রামের মানুষ দেখতো তাহলে ধরে আলুর ভর্তা বানায় দিত। তো যাই হোক, এইভাবে আমার দিনগুলো কাটতেছিল। একদিন হচ্ছে রাতের বেলায়, আনুমানিক রাত তখন প্রায় 8টার মতো বাজে, সন্ধ্যা রাতে হঠাৎ করে কে জানি আমাদের ঘরের দরজায় এসে ঠকঠক করে শব্দ করতেছে এবং একটা বয়স্ক মহিলার কণ্ঠে বলতেছে যে দরজাটা খোলেন। এটা বলার পর আমার মা, আমার ভাবি তখন ভীষণ ভয় পেয়ে যায়। আর আমার বাবা তখন বাসায় ছিল না। আমার বাবা হচ্ছে দোকানে ছিল, আর ভাইয়া তো কুমিল্লা শহরেই থাকে। তো এরপরে আমার মা দরজা খুলতেছে না, কারণ হচ্ছে আমাদের দূর সম্পর্কের একটা ভাগিনা, ও ছোটো, ও আজকে আমাদের বাড়িতে আসে। তো মা মনে করতেছে হয়তো ওকে নেওয়ার জন্য কোনো লোক আসছে, যে ওকে নিয়ে যাবে, তারপর মাথা কেটে কালবাটে দেওয়া হবে। তো তখন আমার ভাবি বলতেছিল আমার মাকে যে এগুলো বাদ দেন তো, কী সব মানে আজগুবি কথাবার্তা বলতেছেন। আমার ভাবি একটু সাহসী ছিল। আমি আমার ভাবির মতো কিন্তু সাহসী ছিলাম না। একটা পর্যায়ে ভাবি গিয়ে যখন দরজা খোলে, ভাবি দেখতে পায় যে একটা বয়স্ক মহিলা আর ওনার সাথে একটা সুন্দরী মেয়ে আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। যথারীতি ভাবি তাদেরকে ঘরের ভিতরে আনে। ঘরের ভিতরে আনার পর তারা বসার পর তারা বলতেছে, মা গো, আমাদের অনেক তৃষ্ণা পাইছে, আমাদেরকে এক গ্লাস পানি দেন। এরপর আমার ভাবি কী করে, ওই বৃদ্ধ মহিলাটাকে এক গ্লাস পানি দেয়, দিয়ে জিজ্ঞেস করে যে আপনারা আমাদের এখানে কেন আসছেন, আপনাদের বাড়ি কোথায়। তখন তারা বলে যে তাদের বাড়ি আমাদের এখান থেকে অনেক দূরে কুমিল্লার ভিতরে। তো আমার ভাবি জিজ্ঞেস করতেছে আপনারা আমাদের এখানে কেন আসছেন। তো বৃদ্ধ মহিলাটা বলতেছে যে আমার বাচ্চাটাকে আজকে প্রায় 3-4 দিন ধরে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমার বাচ্চাটাকে কালভার্ট তৈরি করার জন্য কোনো কেউ নিয়ে গেছে, এটা বলে। তো আমার ভাবি বলতেছে যে আপনার বাচ্চাকে কালভার্ট তৈরি করার জন্য ধরে নিয়ে গেছে, তো আমাদের এখানে তো কোনো কালভার্ট বানাচ্ছে না, আপনি এটা কেন চিন্তা করলেন যে আপনার বাচ্চা আমাদের এখানে আছে, আমাদের এখানে কেন খুঁজতে আসছেন। এটা বলার পর ওই মহিলা বলতেছে যে আমার মেয়েটা বলল যে আমার বাচ্চাকে নাকি এখানে কোথাও আছে, এটা বলে। তো বলার পরে আমি তখন খুব অবাক হয়ে যায়, আমার মাও অবাক হয়ে যায়। আমি কৌতূহলবশত ওই মহিলাটাকে জিজ্ঞেস করি আপনার মেয়ে কিভাবে জানে যে আপনার বাচ্চা আমাদের এলাকাতে আছে। এটা বলার পরে ওনার মেয়েটা তখন আমার দিকে ঢাকর নজরে তাকায়। মেয়েটা অদ্ভুত সুন্দর ছিল, তার চোখগুলো অনেক বড় বড় ছিল এবং তার মুখের ভিতরে প্রচুর মায়া ছিল। যদিও অনেক বেশি ফর্সা ছিল না, তবে মুখটা মায়ায় ভরা টইটম্বুর। যাই হোক, ওই মহিলা তখন বলতেছে আমার মেয়ের সাথে একটা জিনিস আছে, ওই জিনিসটা যখন আসে আমার মেয়ে যা কথা বলে সব কথা সত্য হয়। এটা বলার পর আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে। আমি কিন্তু জিন, ভূত বা ওইরকম প্যারানর্মাল কথাবার্তাগুলোকে ভয় পাই। আমি তখন আমার মাকে বলতেছি, মা,
এই মহিলা এগুলো কি বলতেছে। আমার মা বলতেছে যে আচ্ছা কী বলে শুনি না, তুই চিল্লাইস না। এরপর আমার মা জিজ্ঞেস করে যে আপনার মেয়ে কীভাবে এগুলো বলতে পারে। তখন উনি বলে যে আমার মেয়ের সাথে একটা জিনিস আছে, ওইটা যখন আমার মেয়ের উপরে ভর করে তখন আমার মেয়ে সব সত্য কথা বলে দেয়। অ্যান্ড আমার মেয়ের উপর যখন ওই সময় ভর করছিল, আমার মেয়ে তখন বলে দিছে যে আমার বাচ্চাটা এই এলাকার মধ্যে আছে। তো তখন আমি খুব অবাক হয়ে যাই, মানে আমি আসলে ব্যাপারটা খুব এনজয় করতেছিলাম, মানে শেষের দিকে এনজয় করতেছিলাম, যদিও প্রথম দিকে ভয় পাইছিলাম। তো এরপর কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার বাবা আসে। বাবা আসার পর আমার বাবাও কিন্তু আমাদের মতোই খুব ভালো মানুষ। আমার বাবা তখন ওই মহিলার সাথে কথা বলে, অ্যান্ড মহিলা তখন আমার আব্বাকে সব কিছু খুলে বলে ভাইরে এরকম করে বিপদে পড়ছি, অ্যান্ড বিপদে পড়ে আপনাদের এলাকাতে আসছে। তো ওনার সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়, মানে ওনার মেয়ের কথা, আবার ওনার হাজব্যান্ড হচ্ছে বিদেশে থাকে, ওনার স্বামী বিদেশে থাকে। তো বলতেছে যে ওনার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বড় আর ছেলেটা ছোট। কথা বলতে বলতে মানে আমরা কথার সাগরে ডুবে গেছি, অ্যান্ড ঘুরিতে তখন প্রায় রাত 10টা 10:30 মতো বেজে গেছে। তো 10:30 মতো বেজে গেছে, তো মহিলা বলতেছে চলে যাবে। আমার বাবা বলতেছে আপনারা এত দূর থেকে আসছেন, খাওয়া দাওয়া করেন। তো আমার মা তখন রান্নাবান্না মানে খাবার দাবার দেয়, আমরা সবাই মিলে একই টেবিলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর তখন প্রায় অনেক রাত হয়ে গেছে। তো আমার আব্বা বলতেছে এত রাতের বেলায় আপনারা এখন কোথায় যাবেন, আপনাদের বাড়ি যেখানে বলছেন এখান থেকে তো এখন কোনো গাড়ি ঘোড়া পাবেন না, সুতরাং কীভাবে এত দূরে যাবেন। ওই মহিলা বলতেছে বাবারে না গিয়ে কী করবো, আমরা থাকবো কোথায়। এই পর্যন্ত কিন্তু ওনার মেয়েটা কোনো কথা বলতেছে না। মেয়েটাকে দেখতেছি বাট ও কোনো কথা বলে না, মানে মেয়েটা একদম চুপচাপ, মানে নীরব। এভাবে চলতে চলতে একটা পর্যায়ে আমার মা বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমাদের বাড়িতে থাকতে পারেন, কারণ আপনি যেহেতু বিপদে পড়ে আসছেন আপনাদের সন্তানকে খোঁজার জন্য, তাহলে আমাদের বাড়িতে আজকে থেকে যান। এইটা বলে মা তাদেরকে রিকোয়েস্ট করে, অ্যান্ড রিকোয়েস্ট করে একটা পর্যায়ে ওই মহিলা বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এতই বলতেছেন তাহলে আমরা থাকবো। এরপর আমাদের একটা বিল্ডিং ঘর ছিল, বিল্ডিং ঘরে প্রায় 6টার মতো রুম ছিল। এই বিল্ডিংটা ভাইয়া নতুন বানাইছিল। তো ভাইয়া তো শহরেই আছে, ভাইকে এই ব্যাপারগুলো কোনো কিছু বলা হচ্ছে না। তো মহিলা তখন কী করে আমাদের এখানে থাকে, আমাদের এখানে রাতটা থাকে। তো রাতের বেলায় থাকার পরে রাত প্রায় তখন 12:30 কি 1টা বাজে। 1টা বাজে হঠাৎ করে ভাইয়া তখন কুমিল্লা থেকে গ্রামে আসে। আমরা তখন অনেকে অবাক হয়ে যে কী ব্যাপার, ভাইয়া এত রাতের বেলায় কেন আসছে। তো আসার পরে আমার মা তখন বলতেছে কী রে এত রাতের বেলায় তুই কেন আসছিস। তো ভাইয়া বলতেছিল যে ভাল লাগতেছে না, তোমাদের কথা মনে পড়তেছে, 10টার দিকে তোমাদের কথা মনে পড়ছে জন্য চলে আসছে। আমার মা তখন বলতেছে তাই বলি এত রাতের বেলায়। তো ভাইয়া যখন আসে তখন ভাবিও মোটামুটি খুশি হয়। তো ভাইয়া ভাবি তখন হচ্ছে ঘরে যায়। ওই সময় কিন্তু আমার ভাবি কিন্তু প্রেগনেন্ট ছিল, আমার ভাবির বাচ্চা হবে। তো ভাইয়া কিন্তু আমার ভাবিকে ভীষণ ভালোবাসে, এটা আমার ভাইয়া রিলেশন করে বিয়ে করেছে, এই জন্য ভাবির প্রতি ভাইয়ার অনেক টান। ভাবির বাচ্চা হবে এই জন্য ভাইয়া মানে হচ্ছে ভাবির প্রতি খুব বেশি টেক কেয়ার করে। তো যাই হোক, এভাবে প্রায় ফজরের একটু আগে হঠাৎ করে হচ্ছে ওই মহিলার ঘর থেকে মানে চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, মানে যারা আমাদের মেহমান ছিল তাদের ঘরে মানে খুব মানে একদম ঘুমড়ে ঘুমড়ে চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। তো ফজরের নামাজ পড়ার জন্য আমার আব্বা আম্মা তো উঠছে, আমার আব্বা আম্মা আবার তাহাজ্জুদের নামাজ পড়ে। তারা প্রায় ফজরের আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে তারা উঠে যায়। তো তারা যখন চিল্লি করতেছে তখন আমার ঘুম ভেঙে যায়। আর আমাদের পরিবারের মধ্যে একটা সিস্টেম আছে, আমরা কেউ ঘরের দরজা লাগায় ঘুমাই না। এটা আমার আব্বা আম্মার নিষেধ যে কেউ ঘরের দরজা লাগায় ঘুমাইতে পারবে না, কারণ রাতের বেলায় এত বিপদ আপদ হতে পারে। এরপরে যখন ঘুমিয়ে থাকি আমরা সবাই ঘুম থেকে উঠে দৌড়ে ওই রুমের ভিতরে যাই, অ্যান্ড রুমের ভিতরে গিয়ে দেখতে পাই যে ওনার যে মেয়েটা আছে এই মেয়েটা একদম মানে লাইক হচ্ছে আমি আপনাদেরকে কীভাবে বলবো যে হিন্দু ধর্মের যে ঠাকুরগুলো হয় না, ঠাকুররা যেভাবে বসে মানে পায়ের উপর পা দিয়ে এভাবে মানে একদম মানে বড় বড় চোখ করে, ওর চোখগুলো তো এমনিই বড় ছিল, আরও বড় বড় রক্তবরণ চোখ করে মানে বসে আছে। তখন ওই মহিলাটা দোয়া দরুদ পড়তেছে, মানে আলহামদুলিল্লাহ কুলফল এরকম করে সূরা পড়তেছে, আর মেয়েকে ফোন দিতেছে। এটা দেখার পরে আমি তো মনে হয় আসমান থেকে পড়ছি, আমার শরীরের পুরো পশম দাঁড়ায় গেছে। আমি তখন বলতেছি আল্লাহ এই বিপদ থেকে আমাকে বাঁচাও, মানে ভয় আমি কথা বলতেছি না, আমার গলা শুকিয়ে গেছে। তো আমার মা বলতেছে যে এই তুই ভয় পাইস না, কোনো সমস্যা নাই। তো ভাইও ছিল, আব্বাও ছিল, মা ছিল, তো আর ভাবিও আছে। আর আমার ভাবি কিন্তু বরাবর মতো খুব সাহসী মানুষ ছিল। আমার ভাবি আমার মাকে বলতেছে, আমার আব্বাকে বলতেছে আপনারা কোনো ভয় পাবেন না, এটা কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। আমার ভাবি তখন ওই মেয়ের সামনে গেছে, সামনে যেয়ে ওই মেয়েকে খুব জোরে ধমক দিছে, যেই বেয়াদ্দপ মেয়ে মানে ওরকম করে ধমক দিছে যে তুই এরকম করতেছিস কেন, তোর এই করবো সেই করবো, মরিচ নিয়ে আসে। আমার ভাবি তখন হচ্ছে আমাদের মানে ঘরের দরজা থেকে কাঁচামরিচ নিয়ে আসে, কাঁচামরিচের গাছ ছিল, ওইখান থেকে কাঁচামরিচ ছিঁড়ে আনার পর আমার ভাইয়া কিন্তু আমার ভাবিকে বাধা দেয় যে তুমি এগুলো কইরো না, দেখা যায় মেয়ের সাথে এখন মানে একটা খারাপ জিনিস আসছে, এটা হয়তো তোমার বাচ্চার কোনো ক্ষতি করতে পারে।
এটা আমার ভাই একটু লাউডলি বলার পরে ওই মেয়েটা তখন আমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলতেছে, অন্যের বাচ্চা নিয়ে তুই এত মায়া দেখাইতেছস কেন? এটা বলার পরে আমার ভাবি তখন ওই মহিলার মুখের দিকে তাকিয়ে বলতেছে যে ওই মহিলা বলতে ওই মেয়ের মুখের দিকে তাকানোর পর আমার ভাবি বলতেছে, ওই বেয়াদ্দব তুই কী বলিস? পরে বলতেছে আমারে ওই মেয়েটা তখন বলতেছে, তুই আমারে বেয়াদ্দব বলিস না, তুই আমার চেয়েও বড় বেয়াদ্দব। এটা বলার পর আমার ভাবি বলতেছে, আমি বেয়াদ্দবের কী করছি? তখন মেয়েটা বলতেছে, তোর পেটে যে বাচ্চা আছে এটা তো তোর জামাইয়ের বাচ্চা না, এটা তো তোর চাচাতো ভাইয়ের বাচ্চা। এটা বলার পরে আমার ভাইয়া তখন মাথায় হাত দিয়ে ফেলে। আমার ভাইয়া বলে, আস্তাগফিরুল্লাহ, কী বলতেছে? আমার ভাবি তখন গিয়া ওই মেয়ের মুখ চেপে ধরে। তো মেয়ে আমার ভাবিকে একদম ধাক্কা দিলে ভাবি তখন ফিসকে পড়ার পর আমার বাবা গিয়ে আমার ভাবিকে ধরে, আমার মা গিয়ে ভাবিকে ধরে। তখন ওই মেয়ে আমার ভাইয়াকে বলতেছিল, ওই বেটা তুই এই বউ নিয়ে ঘর করিস না, তোর এই বউ খারাপ, তোর এই বউ ভালো না, তোর এই বউ তোর চাচাতো ওর চাচাতো ভাইয়ের বাচ্চা পেটে নিছে। এটা বলে খুব জোরে জোরে বলতেছে। তখন ওই মহিলাটা ওনার মেয়ের মুখ চেপে ধরার পরে আমি তখন এরকম করতে করতে ফজর আজান দিয়ে ফেলে। ফজর আজান দিলে মেয়েটা তখন অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন তার মাথায় পানি টানি ঢালা হয়। পানি টানি ঢেলে কোনোরকম তাকে সুস্থ করে। এরপর ওই মহিলা আমাদের সবার কাছে মাপ চায়, সবাইকে বলে, বাবা রে, আমি ভুল করে ফেলছি, তোমরা আমার মাফ করে দাও। এরকম জানতাম না যে আমার মেয়েটা এরকম ভুল করে ফেলবে। যদি জানতাম তাহলে আমি এই মেয়েকে নিয়ে তোমাদের এখানে আসতাম না। এটা বলে মহিলা সবার কাছে মাপ চায়। আমার বাবা এবং আমার ভাইয়া বলতেছে, না কোনো সমস্যা নাই, আমরা তো আপনাকে কিছু মনে করি নি। অ্যান্ড ওই মহিলা তখন বলতেছে যে সকালেই এটা বলতেছে যে তোমরা আমার ওই মেয়ের কথায় কিছু বিশ্বাস করো না। ওই জিন যখন চলে আসে তখন আমার মেয়ে ভুলভাল কথা বলে। তখন আমার মা বলতেছে, আপনার মেয়ে যদি ভুলভাল কথা বলবে তাহলে আপনার মেয়ে তো বলেছিল যে আপনার ছেলে নাকি এই এলাকাতে আছে। এটা শোনার পরে আপনি কেন আপনার মেয়েকে বিশ্বাস করে আপনার ছেলেকে খোঁজার জন্য এখানে আসছেন? তখন ওই মহিলা বলে যে আমার মেয়ে যা বলে তা তো কখনো মিথ্যে হয় না। এটা বলার পর আমার ভাইয়া তখন বলতেছে, মাকে জিজ্ঞেস করতেছে, মা ঘটনা কি? তো আমার মা তখন ওই ভাইয়াকে সব কিছু বিস্তারিত খুলে বলে। তো আমার ভাবি তখন ওদেরকে বিদায় করানোর জন্য একেবারে উঠে পড়ে লাগছে। আমার ভাবি বলতেছে, ওদেরকে বিদায় করো, ওরা ভণ্ড প্রতারক, মানুষের বাড়িতে আসে, ধান্দা করে, ওরকম করে অনেক খারাপ খারাপ কথা বলে। মেয়েটা তখন আমার ভাবির কাছে মাপ চায় যে, ভাবি আমি জানি না যে আপনাকে কী বলছিলাম ওই সময়, আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমার ভাবি তখন বরাবর মতো খুব খারাপ ব্যবহার করে। একটা পর্যায়ে মেয়ের মা তখন চলে যাচ্ছিল। যাওয়ার সময় আমি বলতেছি, আন্টি আপনারা তো আমাদের এলাকাতে আসছেন, যদি কিছু না মনে করেন আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান। আপনার মেয়ে যেহেতু বলছে যে আপনার বাচ্চা এদিকে আছে, যদি আপনার বাচ্চাকে আমরা কখনো পাই তাহলে আপনাকে ফোন করব। এটা বলার পরে তখন ওই মহিলা বলতেছে, আলহামদুলিল্লাহ বাবা, তুমি তো এই কথাটা ভালো বলছো। তখন ওনার ফোন নাম্বারটা আমাকে একটা কাগজে লিখে দেয়। লিখে দেওয়ার পর তখন তারা চলে যায়। চলে যাওয়ার পরে আমাদের পরিবারের ভিতরে আমার ভাইয়ার ফোনে একটা সন্দেহ ঢুকে যায়। আমার ভাইয়া তখন আর ভাবির সাথে ভালো ব্যবহার করে না, কারণে ভাবির সাথে খালি ঝগড়া করতে থাকে। তো ঝগড়া করতে করতে একটা পর্যায়ে আমার মা ভাইয়াকে বুঝায় যে, দেখ কোথাকার কোন মেয়ে এসে কী কথা বলে গেছে, এটা নিয়ে তুই মন খারাপ করিস না। আমার ভাইয়া তখন আর কাজেও যায় না, অফিসেও যায় না, সারাদিন বাসা বসে থাকে অ্যান্ড খুব কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করে। আমার বাবা মা সবাই ভাইয়াকে বুঝায় যে তুই মন খারাপ করিস না, এটা কোনো কথা না, এটা কিছুই না। তো তারপরেও ভাইয়ার মনে অনেক কষ্ট যে যা রটে তা কিছু না কিছু বটে। ভাইয়া বারবার একটা কথাই বলে যে যা রটে তা কিছু না কিছু বটে। তো ভাইয়া ভাবির মাঝে প্রচণ্ড রকম ঝগড়া লেগেই থাকে। এভাবে দিনগুলো সামনে দিয়ে কাটতেছিল। কিন্তু মিরাক্কেল ব্যাপার হচ্ছে, তারই প্রায় 7 থেকে 8 দিন পরে হঠাৎ করে আমাদের এলাকাতে, আমাদের এলাকা থেকে অনেক দূরে ওইখানে একটা বাচ্চা পাওয়া যায়। হঠাৎ করে একটা বাচ্চা পাওয়া যায়। অ্যান্ড এই বাচ্চাটা কোত্থেকে আসে, আমি ব্যাপারটা বলে রাখি। এই বাচ্চাটা যখন আসছিল, একটা মহিলা আর কি ওই বাচ্চাটাকে আটকায় রাখছিল। বাচ্চাটার দিক তো অনেক সুন্দর ছিল, আটকায় রাখার পরে তখন ওই মহিলার কাছে যখন বাচ্চাটা ছিল, তো ওই মহিলার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না আর কি। কীভাবে পাইছে ওইটা আমি ডিটেলস জানি না। এটা তো আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম ছিল, শুধু এটাই জানি একটা মহিলা নাকি বাচ্চাটাকে লুকিয়ে রাখছে। তো গ্রামের মানুষ তখন বাচ্চাটাকে বের করার পরে এটা নিয়ে গ্রামের ভিতরে কথাবার্তা চলতেছে। তখন আমি আমাদের গ্রাম থেকে ওখানে যাই। ওখানে যাওয়ার পর বাচ্চাটাকে দেখি। তখন আমার হঠাৎ করে ওই মহিলা এবং মহিলার মেয়ের কথা মনে পড়ে, কারণ তারা তো বলছিল তাদের সন্তান হারাইছে। তখন ওই মহিলাটাকে ফোন করি, ফোন করে বলি যে বাচ্চার বিবরণ দেই যে আজ বাচ্চা এরকম। ওনার মোবাইলে কিন্তু কোনো ইমো বা ওরকম কিছুই ছিল না, একটা বাটনওয়ালা মোবাইল ছিল। তো তখন বলার পর উনি বলেছে, আমাকে বলে যে তুমি আরেকটা নাম্বার নাও, ওই নাম্বারে ইমোতে ছবিটা আমাকে একটু পাঠাও। পরে উনি আমাকে আরেকটা নাম্বার দেয়। আমি তখন ওই নাম্বারটা আমার মোবাইলে সেভ করি।
সেভ করে যখন ইমো আসে আমি তখন ওই বাচ্চার ছবিটা ওঠে ওনাকে পাঠাই। পাঠানোর পরে ভদ্রমহিলা বলতেছে, হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার বাচ্চা, এটা তো আমার কলিজা বাবারে। তখন ওই মহিলা প্রচণ্ড রকম কান্না করে, আমাকে বলে আমি আমার বাচ্চাটাকে আনতে যাব। উনি তখন খুব কান্নাকাটি করে। তো তখন আমি বলতেছি যে আন্টি যদি কিছু না মনে করেন, আপনি কান্নাকাটি না করে আপনি যদি আমাকে আপনার বাড়ির ঠিকানাটা দেন, আমি হচ্ছে আপনার বাচ্চাটাকে নিয়ে আপনার ওই বাড়িতে যাব, এটা বলি। তখন উনি বলে যে তুমি আসবা? আমি বলি হ্যাঁ আমি আসবো। তখনও মহিলা আসার জন্য খুব ওনার খুব আকর্ষণ। তো আমি বলি যে এত কষ্ট করে আপনার এত দূরে আসার দরকার নাই, আমি এই বাচ্চাটাকে নিয়ে আপনার কাছে যাব। এরপরে যথারীতি উনি ওনার ঠিকানা দেয়, অ্যান্ড ঠিকানা দেওয়ার পর আমি তখন বাচ্চাটাকে নিয়ে ওনার কাছে যাই, ওনাদের বাড়িতে যাই। অ্যান্ড বাড়িতে যাওয়ার পর আমি যেটা দেখি যে আসলে অনেক বড় লোক, ওদের প্রায় দোতলা, দোতলা একদম কমপ্লিট একটা বিল্ডিং, এবং হচ্ছে বাড়ির চারপাশে বাউন্ডারি করা, অনেক চমৎকার একটা গেট দেওয়া। অ্যান্ড ওরা ওদের এলাকায় সবচেয়ে ধনী মানুষ। ওই মেয়ের বাবা নাকি সৌদি আরবে থাকে, অ্যান্ড উনি সৌদি আরবে নাকি হোটেল ব্যবসা করে, তাদের অনেক টাকা পয়সা। তো তখন আমি বলি যে আপনার বাচ্চা কীভাবে হারালো? বলে যে ওই যে খেলতে গেছিলো, খেলতে গিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, কীভাবে যে চলে গেছে বাবা নিজেও বুঝতে পারি নাই। তো যাক, আমি তখন বলতেছি যে এখন তো ভালো আছে, তো সব কিছু ঠিক আছে। উনি তখন আমাকে আসতে দিচ্ছে না, আমাকে বলতেছে তুমি আজকে রাতটা বাবা থেকে যাও। আমি তখন বললাম যে না না, এটা কেমন কথা বলতেছেন যে আপনাদেরকে চিনি না? বলে এটা কেমন কথা বলতেছো, আমাদেরকে চিনো না? আমি তোমাদের বাড়িতে গেছিলাম না, তোমাদের বাড়িতে ছিলাম না, তোমাদের বাড়িতে খাইলাম না, তুমি এটা কেমন কথা বলো বাবা, তুমি আজকে রাতটা থেকে যাও। খুব রিকোয়েস্ট করে। অ্যান্ড যখন অনেক বেশি রিকোয়েস্ট করে আমি একটা পর্যায়ে চিন্তা করি আচ্ছা ঠিক আছে, যখন এত রিকোয়েস্ট করে তখন আমি খেয়ে যাই। তখন আমি ওদের বাড়িতে থাকি, থাকার পরে রাতেরবেলা আমি আম্মাকে ফোন করে বলি, আম্মাকে ফোন করে বলি যে আম্মা এই ঘটনা, আমি এখানে আসছি, ওই বাড়িতে আসছি, তোমরা কিছু মনে করো না, এটা মাকে বলি। তো তখন কী করি, প্রায় তারই আধা ঘন্টা পর আমার ভাইয়া তখন আমার নাম্বারে কল দেয়। আমার ভাই আমার নাম্বারে কল দিয়ে বলতেছে যে সোহাগ তোরা একটা কথা বলি ভাই, তুই মন খারাপ করিস না, বা তুই আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। আমি বললাম আচ্ছা কী বলবা বলো। আমার ভাইয়া বলতেছে যে ওই মেয়েটা যেদিন যে কথাটা বলছিল, এই কথাটা সম্বন্ধে তুই একটু বিস্তারিত জেনে আয়। আমি তখন বলছি ভাই তুমি কি পাগল হয়ে গেছো? ওই মেয়ে কী বলছে না বলছে এটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করার কোনো দরকার আছে? আমার ভাইয়া তখন বলতেছে ভাই না ভালো ভাই, তুই প্লিজ এই ব্যাপারটা একটু যাচাই বাছাই করে আয়। আমি তখন বলি আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, এটা নিয়ে আমি কথা বলবো। তো রাতের বেলায় খাওয়া দাওয়া করার পর আমি তখন ওই মহিলার সাথে কথা বলি। ওই মহিলার বাড়িতে আবার দুইটা কাজের মেয়ে আছে, ওই মহিলা আছে। তো দুইটা কাজের মেয়ে রাখা, বুঝতেই পারছেন যে ওরা আসলে কত বড় লোক। এরপরে মহিলাকে আমি জিজ্ঞেস করি যে আপনার মেয়ে যে এই আধ্যাত্মিক টাইপের কথাবার্তাগুলো বলে সবই তো সত্য হয়ে যায়, যে দেখেন বলছিল যে আমাদের এলাকায় নাকি আপনার ছেলে আছে, দেখেন আমাদের এলাকা থেকে আপনার ছেলে বেরিয়ে গেল। এবং ওই দিন মেয়েটার সাথে যখন ওই জিনিসটা আসছিল তখন মেয়েটা আরেকটা কথা বলছিল যে আমার ভাইয়ার আমার যে ভাবি আছে, আমার ভাবি নাকি পেটের বাচ্চাটা হচ্ছে তার চাচাতো ভাইয়ের। এটা বলার পর মহিলা বলতেছে আমার মেয়ে তো কখনো মিথ্যা বলে না, আমার মেয়ে আজ পর্যন্ত যা বলছে সবই সত্য হয়েছে, অ্যান্ড এটাও সত্যই। আমি বললাম কী বলেন সত্য? ওই মহিলা বলে বাবারে তখন তো তোমাদের ঘরে ছিলাম, ভয়ে আমি কোনো কথা বলতে পারি না, তবে আমার মেয়ে যেটা বলে এটা 100% সত্য। ওই মহিলা এই কথা বলে। তো বলার পরে আমি তখন চিন্তা করি যে আল্লাহ এটা কেমন কথা, রাতের বেলায় তাদের ঘরে থাকি, কিন্তু রাতের বেলায় আমার সারা রাতে আমার বুকটা ধরপর করে কাঁপে, প্রচণ্ড রকম ভয় লাগে। আমার কাছে মনে হয় এই বুঝে আমাকে কেউ একজন ধরে বসলো, এই বুঝে আমাকে কেউ ধরছে। আমি সারাটা রাত ঘরের বাতি জ্বালিয়ে ওদের ঘরে বসেছিলাম, আমি ঘুমাই নাই। তো ফজরের আজান দেওয়ার পর আমি তখন উঠে ফজরের নামাজ পড়ে কোনো অপেক্ষা না করে, বিলম্ব না করে আমি তখন সাথে সাথে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমি তখন আমাদের বাড়িতে আসি, বাড়িতে আসার পরে ভাইয়া তখন আমাকে জিজ্ঞেস করে যে ঘটনা কি। আমি বললাম যে ভাইয়া ওই মহিলা বলতেছে যে 100% নিশ্চিত, মহিলা আমাকে বলতেছে আমার মেয়ে যেটা বলে এটা আমি 100% নিশ্চিত দিয়ে বলতে পারি যেটা সম্পূর্ণ ট্রু, আমার মেয়ে কখনো মিথ্যা বলে না। তখন আমার ভাইয়ার মনে আরও বেশি সন্দেহ ঢুকে যায়। ভাইয়া তখন আমাকে বলতেছে কিরে এত কষ্ট করে বিয়ে করলাম, নিজের সংসারটা বাঁচানোর জন্য কত কী করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, এত কিছু করলাম, অ্যান্ড বেলা শেষে আমাকে এই কথাগুলো শুনতে হবে। আমি তখন আমার ভাইয়ের বলি ভাইয়া মন খারাপ করে না, ভাবি তো আছে তাই না, ভাবির নিয়ে সংসার করতেছো। তখন আমার ভাইয়া বলে যে সংসার তো আমি করতেছি, আমি জানি যে আমার সংসারের কী অবস্থা, আমাদের সংসারের অবস্থা মোটেও ভালো না। তো আমি তখন ভাইয়াকে জিজ্ঞেস করি যে কেন তোমার কাছে এরকম কেন মনে হচ্ছে? আমার ভাইয়া বলে ভাই রে তুই বুঝোস না, আমি সত্যি অনেক টেনশনে আছি, আর এই মেয়েটা যেটা বলছে এটা কিন্তু সত্য। আমি বললাম যে তুমি কিভাবে মনে করো সত্য? ভাইয়া বলে তোর ভাবির মাঝে ওরকম কিছু সিনড্রোম আছে। তো এইভাবে আরও দিনগুলো কাটতে থাকে, দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ভাবি তখন বাচ্চা কনসেপ্ট করে, আমার ভাবির ঘরে একটা ছেলে সন্তান হয়। তো একটা ছেলে যখন হয়, তো হওয়ার পরে মোটামুটি আমরা সবাই খুশি, আমার ভাইয়া ভাবি আলহামদুলিল্লাহ সবাই খুশি, এটা নিয়ে আর কোনো কথাবার্তা চলতেছে না। তো ভাবিটা হওয়ার প্রায় 3 মাস পরে, 3 থেকে 4 মাস পরে তখন আমার ভাবি আমার আমার মা আমার ভাবি আর ওই বাবু আর আমার ভাইয়া ইয়াতে যায়, আমার ভাইয়া শ্বশুরবাড়িতে যায়। তো শ্বশুরবাড়িতে যাওয়ার পর ভাইয়া ওখানে 2 দিন থাকে। 2 দিন পরে একদিন রাতের বেলায় আনুমানিক রাত 2টার মতো বাজে, তখন ভাইয়া আমাদের নাম্বারে কল করে।
আমাদের নাম্বারে কল করে বলতেছে যে মানে আব্বার নাম্বারে কল দেয়, তখন আব্বা কল ধরে, আব্বা তখন জোরে জোরে কথা বলতেছে। আমি তখন ঘুম থেকে উঠি, মাও তখন ঘুম থেকে উঠে পরে আমি গিয়ে জিজ্ঞেস করেছি আব্বা কী হয়েছে। পরে বলতেছে যে আমার ভাইয়ার নাম ছিল হচ্ছে আমার ভাইয়ার নাম ছিল মনির। তো বলতেছে যে মনির বলতেছে ও শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য সকালবেলা। তো আমি তখন বলতেছি যে কেন হঠাৎ করে শ্বশুরবাড়িতে কেন? তো ভাইয়াও মানে আমার মাও বলতেছে যে কেন কী হয়েছে? তো আমি তখন বলছি ঠিক আছে ভাইয়ারে কল দাও। তো ভাইয়াকে যখন কল দেয়, ভাইয়া তখন কল ধরে খুব কান্নাকাটি করে, মানে প্রচুর কান্নাকাটি করে। আমরা তখন জিজ্ঞেস করছি ভাইয়া কী হয়েছে, তুমি কান্নাকাটি করতেছো কেন? আমার ভাইয়া তখন বলতেছে তোরা যদি আমার জীবিত চাস, মানে তোরা যদি আমার মানে আমারে বাঁচাইতে চাস, তাহলে কালকে সকালবেলা তাড়াতাড়ি হচ্ছে ওইখানে চলে আয়, মানে আমার শ্বশুরবাড়িতে চলে। ভাই তখন এটা বলার পর তখন আম্মাকে বলি যে আম্মা এগুলো কি, ভাইয়া হঠাৎ করে এগুলো কেন বলতেছে? তো তখন আমার আব্বা আম্মাও একটু মানে নার্ভাস হয়ে যায়। তো আমরা চিন্তা করি যে আমরা সকালবেলা না গেলে আমরা রাতের বেলায় যাবো, যেহেতু ভাইয়া মনে হয় কোনো বিপদে আছে। তো এটা মনে করে আমরা তখন একটা সিএনজি ঠিক করে আমরা ওই রাতের বেলায় হচ্ছে রওনা দিই। আমরা যখন ভাইয়া শ্বশুরবাড়িতে পৌঁছাই তখন প্রায় ফজরের একটু পর হয়ে গেছে, একটু করে আলো ছড়াচ্ছিল চারদিকে এরকম সময়। তো ওইখানে যাওয়ার পরে তো মানে আমরা দরজা নক করি, তখন দরজা খোলে মানে ভাইয়ার শ্বশুর দরজা খোলার পর আমাদেরকে বলতেছে যে কী ব্যাপার এত রাতের বেলায় আপনারা, মানে একদম উনি যেন কিছুই জানে না। আমি তখন বলতেছি যে তালুই আমার ভাইয়ার কোনো সমস্যা হয়েছে? পরে বলে না তো কোনো সমস্যা হয়নি, তো জামাই তো রাতের বেলায় খাওয়া দাওয়া করে ঘুমাইছে, আলহামদুলিল্লাহ জামাই তো ঠিক আছে। কী হয়েছে বাবা বলো তো? আমি তখন বলি যে মানে আমার আব্বা তখন বলছে বেয়াই কিছু হয় নাই। বলে যে না কিছু তো হয় নাই, কেন কী হয়েছে? পরে আমার ছেলে রাতের বেলায় ফোন দিয়া, মানে আমার আব্বা বলতেছে আর কি, যে আমার ছেলে রাতের বেলায় ফোন দিয়া খুব কান্নাকাটি করলো, বললো যে তার নাকি খুব সমস্যা, কোনো বিপদ হয়েছে, আমরা তো দৌড়ে আসছি। পরে আমার মানে আমার তালুই বলতেছে যে না কোনো সমস্যা না। তো আমার তখন তালুই মাও আসে, উনিও এসে বলে যে না কোনো সমস্যা, কী হয়েছে? তখন আমার মানে তালুই মা গিয়ে আমার ভাইয়ের দরজা নক করার পর আমার ভাইয়া তখন দরজা খোলে মানে ভাইয়ের উপরে খুব রেগে যায় যে কী ব্যাপার ভাইয়া, মানে কী হয়েছে তোমার যে তুমি রাতের বেলায় মানে ফোন দিয়ে এলো? তখন ভাইয়ার চেহারার দিকে তাকিয়ে দেখলো যে ভাইয়ের মুখটা খুবই বিস্ময়কর, ভাই খুবই অবাক দৃষ্টিতে মানে আমাদের দিকে তাকিয়ে আছে। একটা পর্যায়ে আমি তখন ভাইয়ারে বলতেছি যে ভাইয়া মানে কোনো কিছু না বলে কী হয়েছে তোমার, আমাকে খুলে বলো। পরে ভাইয়া কিন্তু আমার ভাইয়ের সাথে সম্পর্কটা খুব ফ্রি ছিল আর কি, আমরা দুই ভাইই একেবারে ফ্রেন্ডের মতো ছিলাম। ভাইয়া তখন আমাকে ডাক দিয়ে বলতেছে ভাইরে আমি কী বলবো ঠিক বুঝতে পারতেছি না। গতকাল রাতের বেলায় মানে আজকে রাতের বেলায় তোর ভাবি হচ্ছে ওর চাচাতো ভাইয়ের সাথে পুকুর পাড়ে খারাপ কাজ করছে, আমি দেখছি। আমি তখন বলছি ভাবির বাচ্চা হয়েছে মাত্র, এখন তো ঠিকমতো ভাবি হাঁটতেই পারে না, কী বলতেছ? আমার ভাইয়া তখন বলতেছে আমার ভাই বলতেছে দেখ সোহাগ আমি তো তোর কাছে মিথ্যা বলি না ভাই রে, আমি এটা দেখছি। আমি বলি তো তুমি এটা দেখলে আমাদেরকে রাতের বেলায় ফোন দিছো কেন? পরে বলে ফোন দিছি তোদেরকে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তোর ভাবি রাতের বেলায় আমার কাছে ধরা খাইছে, যখন এখানে আসছে আমি যখন ধরে ফেলছি তখন তোর ভাবি আমার উপরে খুব গরম হয়ে গেছে, মানে খুবই গরম হয়ে গেছে। এটা নিয়ে তোর ভাবি আমার গায়ে হাত তুলছে রাতের বেলায়, এই জন্য আমি তোরকে কল দিচ্ছি। আমি মনে করছিলাম যে হয়তো আমার বান্ধে টাইন্দে রাখবো, আমাকে হয়তো মারবে। তো তখন আমি বলি তুমি এত বোকা, মানে এটা কেমন কথা বলতেছে, এত ভীতু হইলে হয় নাকি? তো তখন আমার ভাইয়া কিন্তু আমার ভাবিকে ভয় পায়। ভাইয়া বলেছে আমার ভাবি কিন্তু মানে ডেয়ারিং একটা মহিলা, মানে চোখটোক অনেক বড় মানে একদম ডেয়ারিং টাইপের মহিলা। এরপর আমার আব্বা তখন ঘরে গিয়ে বসে, আমার আব্বা মানে তখন ফজরের নামাজ পড়ে, মানে কী আর করবে, মানে লেট হয়ে গেছে। তারপরেও যেহেতু তো নামাজ পড়ার পরে তখন আমরা ব্রেকফাস্ট করার পরে আমার ভাইয়া তখন বলতেছে যে আমার ওই তালুইকে বলতেছে যে আপনাদের এলাকার কয়েকজন মুরব্বী ডাক দেন, কিছু কথা আছে। এটা বলার পরে তখন আমার তালুই আমার ভাইয়াকে বলতেছে জামাই এগুলো কী বলতেছেন, মানে আপনি কি পাগল হয়ে গেছেন? এলাকার লোক ডাকবো কেন, আমরা আসি, আমাদেরকে বলেন কী হয়েছে, মানে আপনি কী ব্যাপারে রাতের বেলায় আপনার মা বাবা সবাইকে ফোন করে নিয়ে আসলেন? আমার ভাইয়া তখন বলতেছে আপনার মেয়ের চরিত্র যে ভালো, এই জন্য রাতের বেলায় ফোন করে সবাইকে নিয়ে আসছি। এটা বলার পর তখন মানে আমার তালুই একটু লাইক রাগান্বিত চোখে আমার ভাইয়ার মুখের দিকে তাকানোর পরে আমার ভাবি তখন পিছন থেকে এসে আমার ভাইয়াকে টান দিয়ে ঘরে নিয়ে যাওয়ার পরে আমরা তখন কিছুই বুঝতে পারতেছি না, গুগল ধাঁধার ভিতরে পড়ে গেলাম। দেখতে প্রায় ঘড়িতে সময় সকাল 9টার মতো বেজে গেছে। তো সকাল 9টা বাজে আমি আমার আব্বা আমাকে বলতেছি যে আমরা কি মানে এখানেই থাকবো, মানে ওদের কাহিনী কি, মানে ভাইয়া ভাবির কোনো কাহিনী তো বুঝতেছি না। তো একটা পর্যায়ে আমার মা তখন ভিতরে গিয়ে মানে ভাইয়া ভাবির সাথে কথা বলে মা তখন আইসা আমার আব্বারা বলতেছে যে আমার ছেলেরে নিয়ে চলো এখান থেকে, এটা বলে। তো তখন মানে আমরা যখন অবাক হয়ে যায় যে কী ব্যাপার, মানে ঘটনা কি বুঝতেছি না। আমার তালুই আর আমার তালুই মা তারা কিন্তু অনেক ভালো, তারা আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলে। তারা বলে যে আমরা সব কিছু সমাধান করবো, কী হয়েছে আমাদের কাছে বলেন, আমরা মেয়ের বাবা মা। তখন একটা পর্যায়ে আমি আমার তালুইকে ডাক দিয়া মানে ঘরের কোনায় নিয়ে আমি তালুইকে সব কিছু বলেছি, এই ঘটনা। আমার তালুই বলে আচ্ছা তোমার ভাই এটাকে আমার বলতে পারে না, আমি তো তোমার মানে এটা কেমন কথা? আমি বললাম যে তালুই এখন তো আমি আপনাদের বলছি, এখন আপনি কী করবেন একটু ভাইবা দেখেন যে এই ঘটনা মানে এটা কী করা যায়। আমার তালুই তখন বলতেছে তুমি কোনো টেনশন করো না,
এটা আমি একটা সমাধান করব। এটা বলার পর তখন আমার তালুই হচ্ছে মানে ওনার মেয়ের কাছে যায়। আমার ভাইয়া তখন ব্যাগ নিয়ে বেরিয়ে চলে আসে। ভাইয়া ব্যাগ নিয়ে বেরিয়ে চলে আসে, ভাইয়া বলতেছে আমি এ বাড়িতে থাকবো না, তোরা চল। আমার আব্বা আম্মা বলতেছে আরে পাগলামি করিস না। আমরা দেখি ভাইয়া কোনো কথাই শোনে না। আমার ভাবিকে আর আমার হচ্ছে মানে বাইস্তাটাকে রেখে আমার ভাইয়া তখন আমাদের সাথে ঘর থেকে বেরিয়ে যায়। আমার ভাবিও তখন আর আটকায় না, আমার ওই তালুই আর হচ্ছে তালুইমাও আটকায় না। একটা পর্যায়ে ভাইয়া তখন আমাদের সাথে বেরিয়ে চলে আসে। ভাইয়া বাড়িতে এসে ভাইয়া প্রচণ্ড রকম কান্নাকাটি করে। প্রায় 2-3 দিনের মতো কেটে যায়। ভাইয়া কোনো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, অত্যন্ত কান্নাকাটি করে। সবাই মিলে তখন বিবেকে পড়ে যায় যে কী ব্যাপার, মানে ভাইয়ার হইছেটা কি, ভাই এরকম কেন করতেছে। তো তখন ভাইয়া ওই সংসার করবে না এটা সেটা। তখন আমাদের গ্রামে আর ভাইয়াদের গ্রামে মানে ওই ভাবির গ্রামে একটা দরবার বসে। তো দরবার বসার পর আব্বা স্কুলের মাঠে আব্বা খুব কান্নাকাটি করে, কারণ আমার আব্বা যে স্কুলের মাস্টার ছিল সেই স্কুলের মাঠে আমার ভাবিকে নিয়ে আমার ভাইয়াকে নিয়ে দরবার বসছে। এটা নিয়ে তখন মানে ভাবি আর ভাইয়ার সংসারটা সারাসারি পর্যায়ে। তো সারাসারির যখন পর্যায়ে তখন আমার মা আমার ওই মানে আমার ভাইয়ার ছেলেটাকে মানে যে নতুন বাচ্চাটা হয়েছিল ওই বাচ্চাটাকে খুব আদর করে। আর যখন মানে ছাড়াছাড়ি মানে ছেড়ে দিবে আর কি, মানে ছাড়ার কথাবার্তা চলতেছে, মানে এখন কি দিবে না দিবে কাবিনের টাকা ঢুকে এগুলো নিয়ে, ওই সময় আমার মা গিয়ে আমার বাইশটারে জড়াইয়া ধরে। দুইটা গ্রামের সব মানুষের সামনে আমার মা তখন হাউ মাউ করে কান্না করে। মা যখন কান্না করে তখন গ্রামের সবাই বলতেছে আল্লাহ আল্লাহ কী হয়েছে। তখন আমার মা বলতেছে যে যত যাই হোক আমি আমার নাতিরে দিব না, মানে আমি আমার নাতিরে যাইতে দিব না। এটা বলে মা খুব কান্নাকাটি করে। মায়ের মুখের দিকে তাকে মানে দরবারে যত মানুষ ছিল সবাই ইমোশনাল হয়ে যায়। সবাই বলতেছে আল্লাহ এটা একটা সমাধান তো করে দেওয়া লাগবে, কারণ হচ্ছে দেখেন মানে ও কেমন করে কান্না করতে আছে। তখন আমার মা আমার ভাবি তখন কি আমার ভাইয়ার পা চাইপে ধরে, মানে গ্রামের সবার সামনে ভাইয়ার পা চাইপে ধরে বলে যে আপনি আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি, আমি এগুলো জীবনেও করবো না। এটা বলে তখন আমার ভাইয়ের কাছে মাপ চায়। মাপ চাওয়ার পরে তখন সবাই মিলে এটা একটা সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে তাহলে বউ যেহেতু মাপ চাইছে, আমার ভাইও তখন একটু দুর্বল হয়ে যায়, মানে একটু নরম হয়ে যায়। এরপরে পারিবারিকভাবে বলে যে আচ্ছা ঠিক আছে আপনারা এটা পারিবারিকভাবে সমাধান করেন। তারপরে আমার ভাবি আমার আব্বার কাছে আমার ভাইয়ের কাছে মাপ চাওয়ার পরে তখন মোটামুটি ওদের সংসারটা আবারও ঠিক হয়ে যায়। সংসার ঠিক হওয়ার পরে আলহামদুলিল্লাহ এইভাবে দিনগুলো কাটতেছে, আর কোনো প্রবলেম নাই। ভাইয়া তখন ভাবিকে নিয়ে খুব ভালো আছে। অ্যান্ড তখন ভাবি একটু দুর্বল হয়েছে আর কি, মানে ভাবি সবার কাছে তো অনেক লজ্জা পায়, মানে প্রচুর লজ্জা পায়। ভাবি আর কারোর সাথে ওরা কথা বলে না, একটু গম্ভীর ভাব করে থাকে, কারোর সাথে কথা বলে না। মানে ভাবির মান সম্মান বা ভাবির বাবার মান সম্মান যা ছিল সবই তো শেষ হয়ে গেল। তো এইভাবে দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হচ্ছে কি মানে আমার মায়ের হঠাৎ করে একটা স্বর্ণের চেন হারায় ফেলে। মানে স্বর্ণের চেন হচ্ছে আমার মায়ের টেবিলের উপর রাখছিল, মানে আমার টেবিলের উপর রাখার পরে মা তখন ওই স্বর্ণের চেনটা খুঁজে পাচ্ছে না, মানে হঠাৎ করে পাচ্ছে না পাওয়ার পরে মা তখন চিন্তা করতেছে রে কী ব্যাপার, মানে স্বর্ণের চেনটা কোথায় গেল। মানে পুরো ভারী তন্ন করে খুঁজতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না, মানে কোথায় গেল। এটা আমার মা তখন সন্দেহ করে যে আমার ভাবিকে, আমার মা বলতেছে যে আমার ভাবি নাকি নিয়ে গেছে। আমি তখন আমার মারে বলি যে মা ভাবি এমনিতেই কিছুদিন আগে একটা বিপদ থেকে উঠে আসছে, এখন তুমি আবার ভাবির ব্লেম দিতেছো, এগুলো কইরো না। আমার মা বলতেছে দেখ ও ছাড়া এই জিনিসটা কেউ নিব না, কারণ আমাদের বাড়ির ভিতরে তো কেউ ঢুকে নাই, ওই তো ছিল। পরে আমার মা তখন মানে আমি তখন মারে বলি যে মা তুমি এগুলো কইরো না। তারপরও মা আব্বাকে বলে। অ্যান্ড তখন আমার মা কী করে আমার মানে পাশের ঘরের একটা চাষিকে নিয়ে, মানে একটা চাষি থাকে, ওই চাষির সাথে আমার মা তখন হচ্ছে একটা কবিরাজের কাছে যায় আমাদের এলাকাতে। কবিরাজের কাছে যায়। তো কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজকে জিজ্ঞেস করে সব কিছু বলে। তো কবিরাজ বলতেছে যে আমার বাবা নাকি নিয়ে গেছে, এটা বলে যে আমার বাবা নাকি চেন নিয়ে গেছে। আমার মা তখন এসে মানে আমাকে বলে যে তোর বাবা নাকি নিয়ে গেছে, কবিরাজ বলে। তো বাবাকে যখন জিজ্ঞেস করে বাবা তখন হাসে, বাবা বলতেছে হ্যাঁ তোমার স্বর্ণের চেন নিয়ে গেছি, এখন আমি ওই চেন দিয়ে আরেকটা বিয়ে করে বউ আনবো, এগুলা বলে। তো তখন আমার মা বলে যে না কবিরাজের কথা ঠিক না। এভাবে আরও একদিন কেটে যায়, কিন্তু মা ওই স্বর্ণের চেনের জন্য খুব কান্নাকাটি করে, কারণ সরাসরি তার ভাবিকে জিজ্ঞেস করতে পারতেছে না যে ভাবি নিছে কি না। এটা বলে তো ভাবি তো মানে মা তখন করে কি হঠাৎ করে একদিন রাতেবেলা আমাকে বলতেছে যে বলে যে সোহাগ তোর একটা কথা বলি বাবা, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোন। আমি বললাম হ্যাঁ বলো কী হয়েছে। মা বলে দেখ একটা মহিলার মেয়ে যে আমাদের বাড়িতে আসছিল তোর মনে আছে। আমি বলে হ্যাঁ মনে আছে, থাকবে না কেন। মা বলতেছে আচ্ছা ওই মেয়েটা তো বলছিল যে ওই মেয়েটা যখন বলছিল যে তার ভাই নাকি এই এলাকাতে হারাইছে, তোর খেয়াল আছে কিছুদিন পরে কিন্তু তার ভাইকে এলাকাতে পাওয়া গেছে। আমি বলি হ্যাঁ তা তো পাওয়া গেছে। এরপর আমার মা বলতেছে আচ্ছা আরেকটা ব্যাপার, ওই মেয়েটা কিন্তু বলছিল যে তোর ভাবির চাচাতো ভাইয়ের সাথে তোর ভাবির সম্পর্ক আছে, মানে পেটের যে বাচ্চাটা এটা নাকি তোর চাচাতো মানে তোর ভাবির চাচাতো ভাইয়ের বাচ্চা। দেখ এই কথাটা কিন্তু তোর ভাই ধরে ফেলছে, এটা কিন্তু সত্য হয়েছে। আমি বলি হ্যাঁ দুইটা ব্যাপারে কিন্তু সত্য হয়েছে মা, ঠিক আছে। আমার মা বলতেছে তাহলে আমার স্বর্ণের চেনটা যে নিয়ে গেছে ওই মাইয়ার কাছে গেলে কিন্তু আমি ডিটেলসে জানতে পারবো। আমি তখন আমার বলতেছে মা ওই মেয়ে কি কবিরাজ যে ওই মায়ের কাছে গেলে তুমি জানতে পারবা, ওই মেয়ে তো কবিরাজ না। আমার মা বলে ঠিক আছে কবিরাজ না, কিন্তু ওই মেয়ের সাথে তো মাঝে মাঝে ওই জিনিসটা আসে, ওই জিনিসটা যদি আসে তখন আমি ওই মেয়ের মারে বলে রাখবো যে যখন মানে ওই জিনিসটা যখন শোয়ার হবে তখন যাতে মেয়েকে জিজ্ঞেস করে যে আমার স্বর্ণের চেনটা কে
নিয়ে গেছে, তখন তো ওই মেয়ে সত্য কথা বলবে। আমি তখন আমার মারে বলতেছি, মা তুমি স্বর্ণের চেনের জন্য পুরো সত্যি পাগল হয়ে গেছো। আমার মা বলতেছে, বাবা রে আমার মানে তুই আমার এই কাজটা একটু করে দে। মা খুব রিকোয়েস্ট করে, আমার মা একটু অন্যরকম আর কি। তো এরপর আমি তখন আমার মোবাইল দিয়ে ওই মহিলার নাম্বারে কল দিই, কিন্তু কল দিলে তার নাম্বারটা বন্ধ। মানে রাতের বেলা অনেকগুলো কল দিয়ে নাম্বারটা বন্ধ। সকালবেলা মা আমার বলতেছে, কী রে? আমি বললাম, মা কালকে সারা রাত কল দিয়েছে, নাম্বারটা বন্ধ। মা আমার বলে, তুই না ওই মহিলার বাচ্চা দিয়ে আসার জন্য ওদের বাড়িতে গেছিলি? আমি বললাম, হ্যাঁ গেছিলাম। তো আমার বলতেছে, তাহলে তুই আমার একটু নিয়ে চল। আমি বলি, মা এগুলো তুমি কী বলতেছো যে আমি তোমার ওইখানে নিয়ে যাবো? আমার মা বলতেছে, বাবা না ভালো, তুই আমার একটু নিয়ে চল। তো মা যখন অনেক রিকোয়েস্ট করে, আমি তখন দুপুরবেলা আমি আর মা তখন ওই মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু সবচেয়ে মানে আমি কি বলবো, মানে তাজ্জব ব্যাপার হচ্ছে, যখন আমরা ওই মেয়ের বাড়ির ঘাটার ভিতরে যাই, ঘাটা মিন্স হচ্ছে বাড়ির সামনে যাই, তখন দেখতে পারি যে ওদের বাড়ির সামনে অনেকগুলো রিক্সা, সিএনজি, তারপর অনেকগুলো মাইক্রোবাস এরকম। আমি তখন বুঝতে পারতেছি না যে একটু সামনে যাওয়ার পরে একটা মানে মুরব্বি টাইপের লোক পাই। ওই মুরব্বিটাকে জিজ্ঞেস করেছে, কাকা মানে ব্যাপারটা কি, বাড়ির ভিতরে কি হয়েছে যে এত গাড়ি টাড়ি এখানে? পরে বলতেছে, সবাই হচ্ছে কবিরাজের কাছে আসছে, এটা বলে। আমি তখন বলি যে কবিরাজকে? পরে বলে যে মানে ওই মুরব্বিটা তখন বলতেছে যে সুমাইয়া কবিরাজ। আমি তখন বলি যে সুমাইয়াকে? তো আমি কিন্তু মানে বুঝতে পারতেছি না কিছু। পরে আমি ভিতরে যাই, একটু ভিতরে যাওয়ার পর ওই মেয়েটার মায়ের সাথে দেখা হয়। দেখার পর আমি তখন সালাম দিই, আন্টি আমার চিনছেন? বলে, হ্যাঁ হ্যাঁ বাবা তোমার তো চিনছি, তুমি না আমার মানিক রতন এনে দিছো। আমি বলি, হ্যাঁ আমি তো আপনার ছেলে এনে দিয়েছি, কিন্তু আপনাদের এখানে কোন কবিরাজ আসছে? আপনাদের এখানে কোনো কবিরাজ বসে? সুমাইয়াকে? পরে বলতে, সাহারে তুমি সুমাইয়ারে চিনো না? আমি বললাম, না আমি তো সুমাইয়াকে চিনি না। সুমাইয়াকে? পরে বলে, তোমাদের বাড়িতে আমি আমার যে মেয়েটাকে নিয়ে গেছিলাম ওই মেয়েটার নামে সুমাইয়া। আমি তখন বলি যে কী বলেন, এই মেয়ের নাম সুমাইয়া? বলে, হ্যাঁ ওর নামই সুমাইয়া। আমি বলি, আচ্ছা ও কবিরাজ হয়ে গেছে নাকি? বলে, হ্যাঁ রে বাবা কী করবে এখন, ওর সাথে এটা 2 দিন পর পরে ধরলে ও মানে সত্য কথা বলে দেয়, যারা সামনে দেখে তার জীবনই বলে দেয়। এখন গ্রামের মানুষ সবাই মিলে আমাদের ধরছে যে ঠিক আছে মেয়েটা যেহেতু সবার উপকার করতেছে, তাহলে হচ্ছে ওরা কবিরাজ বানিয়ে দাও। এটা মিলে আমাদের গ্রামের সব মানুষগুলো ধরছে। এখন ধরার পর এখন আমি কী করব, মানে বাধ্য হইয়া সবশেষ হচ্ছে আমি ওরে মানে এখন ওরে বসাই দিছি আসরে। তো এটা বলে, আমি তখন বলি যে আলহামদুলিল্লাহ, এটা কেমন কথা বলতেছেন? আমার মা তখন বলতেছে, যাক যাক ভালো হয়েছে, এখন তো কবে না আসতো একটা টেনশনে ছিলাম, এখন তো মেয়েটার সাথে যেহেতু এটা আছে আমি মানে ট্রুলি ব্যাপারটা জানতে পারবো। এটা হচ্ছে আমার মা বলে। তো মা বলার পর আমি তখন মানে ওই মেয়েটাকে যে রুমে রাখছে ওই রুমে যাই। আমি বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না, আমার মেয়েটার মুখের দিকে তাকে এত মায়া লাগছে, মানে ওর চোখের নিচে কালি পড়ে গেছে। আগের চেহারাটা নাই, আগের চেহারাটা অনেক ভালো ছিল, চোখের নিচে কালি পড়ে গেছে। মেয়েটা আমাদের দিকে তাকে তার চোখের পানিগুলো টলমল করতেছে। আমি তখন মানে বুঝতে পারতেছিলাম না যে মানে কেমন যেন একটু মানে বিস্ময়কর চোখে আমাদের দিকে তাকে আছে। অ্যান্ড আমি তখন আমার মাকে বলতেছে, মা দেখো মেয়েটা কেমন হয়ে গেছে। আমার মা তখন বলতেছে, মেয়েটার কাছে গিয়ে বলতেছে যে মানে ওরকম তখন কিন্তু সে ভালো ছিল। পরে বলতেছে যে মারে এরকম মানে আমাদের হচ্ছে আমার একটা ওই আমার মা কিন্তু প্রথমে বলে হুজুর, মানে আমার মা হুজুর বলে বলতেছে, হুজুর আমার হচ্ছে এরকম একটা স্বর্ণের চেন আমি হারাই ফেলছি, আমার ঘর থেকে স্বর্ণের চেনটা নিয়ে গেছে, এখন চেনটা কে নিয়ে গেছে যদি আপনি পারেন একটু বলেন। এটা বলার পরে মেয়েটা তখন মানে আমার মা যখন এটা বলে, ওই মেয়েটা তখন হাউমাউ করে কান্না করে। মেয়ের কান্নার শব্দ শুনে তখন মেয়ের মা দৌড়ে আসার পরে মেয়ের মা তখন ঘরে ঢুকে তখন দরজা আটকে দেয় মেয়ের জড়ায় ধরে, মানে বলতেছে, মারে কী হয়েছে, তুই কান্না কেন করতেছস? মেয়েটা তখন এত কান্না করতে করতে সে খাটের উপর শুয়ে গেছে। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, কান্না কেন করতেছে। আমি তখন আমার মার বলেছি, মা তুমি এমন কি বললা যে মেয়ে কান্না করতেছে? আমার মা বলে, কি বললাম, তোর সামনেই তো বললাম, কেন তুই শোনোস নাই? আমি তো তোর সামনেই বললাম। আমি বললাম, তো তুমি যেটা বলছো এটা বলে কি মেয়ে কান্না করা লাগে? তখন মেয়েটা খুব চিল্লা তার মারে বলতেছে, মা গো আমি কবিরাজ হতে চাই না মা, আমাকে মানুষ হুজুর বলে কেন, আমি কবিরাজ না মা, আমি একটা সাধারণ লাইফে যেতে চাই। এটা বলে মেয়েটা খুবই কান্না করে, মানে প্রচণ্ড রকম কান্না করে। আমার তখন মেয়েটার প্রতি খুব মায়া লাগে। আমি তখন মেয়েটার মুখের দিকে তাকাই যে নিষ্পাপ একটা মানে ফুলের মতো একটা মেয়ে, এত সুন্দর, অথচ তার জীবনটা এরকম হয়ে গেল। মানে ও তখন খুব কান্না করে, মানে এত কান্না করেছে আমি ভুলে বোঝাতে পারবো না। অ্যান্ড আমার মা তখন কোনো কথা না বলে আমাকে নিয়ে ওই বাড়ি থেকে চলে আসে। বাড়িতে আসার পর থেকে আমার সারাক্ষণই মেয়েটার কথা মনে পড়ে। আমি চিন্তা করতেছি মানে কেন যেন চোখটা বন্ধ করলে মেয়েটাকে দেখতে পাই, মানে এত ভালো লাগে। মানে আমার বারবার মেয়েটার কথা মনে পড়ে। আমি প্রায় 3-4 দিনের মতো কোনো রকম ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমাইতেও পারি না। আমার বারবার মেয়েটার কথা মনে পড়ে। আমার মানে মেয়েটাকে আগে যেমন দেখছিলাম এমন চেহারাটা নাই, চোখের নিচে কালি পড়ে গেছে, মানে কেমন জানি মানে প্রচণ্ড রকম ভালো লাগে।
এরপরে প্রায় ৩-৪ দিন পরে আমি তখন আমার হুন্ডা থাকে, আমি হুন্ডা নিয়ে ওই এলাকাতে আবারও যাই। কিন্তু ওই দিন যাওয়ার পরে আমি দেখি যে ওদের বাড়ির সামনে অত বেশি মানুষ নাই। মানে ২টা রিক্সা, একটা সিএনজি, ওরকম হালকা কিছু মানুষ দাঁড়ায় আছে। আমি তখন ভিতরে যাই ওই মহিলাকে সালাম দেই। তো উনি আমাকে তো চিনতে পারে, আমাকে বলে যে মানে করে সালাম দিয়ে নাকি কথাবার্তা বলে, অনেক সুন্দর করে কথা। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা ব্যাপার কিন্তু আমি রেখে গেছি, এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম। ওই মহিলাটা কিন্তু পরে আমার মাকে, মানে একদিন পরে আমার মাকে ফোন করে বলছে যে মানে জিনিসটা নাকি আমার ভাবি নিয়ে গেছে আমার মায়ের ঢয়ের উপর থেকে। এটা বলার পর কিন্তু আমার ভাবি কিন্তু আমার মায়ের সাথে একেবারে সেইভাবে ঝগড়া লেগে গেছে। অ্যান্ড আমার মা তখন বলেই দিছে যে ওই মেয়ে, কবিরাজ মেয়ে বলছে যে তুমি আমার সেন নিছো, তুমি আমার সেন ফিরে দাও, না দিলে খুব খারাপ হয়ে যাবে। এটা নিয়ে মা আর ভাবির ভিতর অনেক ঝগড়া। তো যাই হোক, এরপর আমি তখন ওই মেয়েটা বাড়িতে যাই। মেয়েটা বাড়িতে যাওয়ার পরে ওই মহিলাটার সাথে কথা বলি। আমি বলি যে আপনাদের মেয়ে কোথায়, সুমাইয়া কোথায়? বলে হ্যাঁ আছে তো। তো তখন আমার ডাইকা দেয়। তখন মেয়েটা একটা এরকম সাদা ড্রেস পরে থাকে, খুব সুন্দর। আমি তখন বলি যে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? তো বলে হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তখন তারা ডাকার পরে সে আর আমি তাদের বারান্দার ওইখানে একটা টুলের মতো আছে, সেই টুলের একটা পাশে বসে, আমি আর একটা পাশে বসার পর আমি জিজ্ঞেস করি যে আপনি পড়াশোনা করেন না? ওটা জিজ্ঞেস করি। তখন মেয়েটা বলতেছে আমি তো, আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আমি বলি কেন? পরে বলে এই সমস্যাটার কারণে। তাই আমি বলি আপনি এই কাজগুলো কেন করেন? আপনি না করলে হয় না? পরে বলে আমার মা আমাকে জোর করে এই কাজগুলো করায়। মেয়েটা তখন ওই দিনের মতো তার চোখের পানিগুলো টলমল করে। আমি তখন বলি যে আপনি ফুলের মতো একটা সুন্দর আপনার জীবন, আপনি পড়াশোনা করবেন, একটা ভালো লাইফে আসবেন, অথচ এগুলো না করে আপনার জীবনটা কেমন হয়ে গেল। তখন মেয়েটা বলতেছে কী করব বলেন, আমার মা আমাকে দিয়ে এগুলো কী করাইতেছে। মেয়েটা খুবই কান্না করে, আমি দেখতে পাই। তো তার সাথে আমি প্রায় আধা ঘন্টার মতো ওখানে বসে বসে কথা বলার পর আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, আপনি মোবাইল ব্যবহার করেন না? বলে যে না বাবা। আমাকে বলে যে না ভাই, আমি তো মোবাইল ব্যবহার করি না, আমার মা মোবাইল ব্যবহার করে, আমার মাকে কল দিলে আমাকে পাবেন। কিন্তু তখন আমি বলি আচ্ছা ঠিক আছে। তো তারপরে তার সাথে কথাবার্তা বলে আমি তখন চলে আসি। বাড়িতে আসার পর আমার কেন জানি আর আমার এক কথায় মনে হয়েছে আমি যেন তার প্রেমে পড়ে গেলাম। রাতের বেলায় তার মায়ের নাম্বারে কল দেওয়ার পর আমি তার মাকে বলি আন্টি আপনি একটু মোবাইল ফোনটা একটু সুমাইয়াকে দেন। তো তখন উনি বলে যে আচ্ছা ঠিক আছে দেওয়ার পর 2 মিনিট কথা বলার পর ওর মা তখন মোবাইল টান দিয়ে নিয়ে আসে। তো আর আমি কথা বলতে পারি না, সারাটা রাত আমার মনটা আনচান করতে থাকে। এরপর আমি কী করি, এরপরের দিন আবার ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে যাওয়ার পরে ওর মা তখন আমার দিকে একটু সন্দেহ নজরে তাকায় যে আমি প্রতিদিন কেন আসি, আমার তো কোনো কাজে তো আমি আসতেছি না, আমি কেন আসি। তো এরপর আমি সেদিনও সময়ের সাথে বসে আবারও কথা বলি। আমি তখন বলি যে সুমাইয়া আমি তোমাকে একটা মোবাইল ফোন দিব, তুমি কি নিবা? বলি। তো বলে যে কেন আপনি আমাকে মোবাইল ফোন দিবেন? আমি বললাম যে না তোমার আম্মার নাম্বারে কল দিলে তোমার আম্মা তাও তোমার সাথে আমাকে কথা বলাই দেয় না, এই জন্য যদি তোমার একটা মোবাইল ফোন দিব, যদি তুমি আমার সাথে একটু মাঝে মাঝে কথা বলো আমার খুব ভালো লাগবে, এরকম করে বলি। তো মেয়েটা আমাকে বলতেছে যে আমার না একটা অনেক স্বপ্ন ছিল, খুব কান্না করে বলো, আমার না অনেক স্বপ্ন ছিল যে আমি একটা সুন্দর একটা ছোট্ট সুখের ঘর বাঁধবো, আমার একটা জামাই থাকবে, আমার সন্তান থাকবে, আমার একটা পরিবার হবে, কিন্তু আমার জীবনটা এমন কেন হয়ে গেল? ওটা বলে মেয়েটা খুব কান্না করে। তখন আমি কি করি, আমার মোবাইল ফোনটা তাকে দিয়ে দিই, সিম সহ দিয়ে দিই। আমি বলি তুমি আপনি আমার মোবাইল ফোনটা নিয়ে যান, এরপর আমি আপনার সাথে মোবাইলে কথা বলবো, এটা বলি। তখন নিতে চায় না, জোরাজুরি করে আমি তাকে মোবাইল ফোনটা দিই। দেওয়ার পর আমি তখন মোবাইল চালায় চলে আসি। এরপর আমি আমার বাজার থেকে একটা মোবাইল ফোন কিনি, একটা সিম কিনে আমি আমার নাম্বারে কল দিলে মেয়েটা রিসিভ করে। পর আমাকে বলতেছে যে আপনি যে আপনার সিমটা আমাকে দিয়ে গেলেন, এখন যদি আমাকে অন্যরা কল দেয় তাহলে আমি কী বলবো? আমি বলি আমার এই নাম্বারটা ছাড়া অন্য যে কোনো নাম্বার থেকে কল আসলে আপনি কেটে দেবেন, এটা বললি। তো এরপরে অন্য নাম্বার থেকে কল আসলেও যথারীতি কেটে দেয়, আর আমাকে নাম্বারটা SMS করে পাঠিয়ে দেয় যে কল দিছে। এরপরে আমি আমার ওই নাম্বার থেকে তার সাথে কন্ট্যাক্ট করি। আমার কথা হচ্ছে অন্য কোনো কিছু দরকার না, আমার এই মেয়েটাকে দরকার। অ্যান্ড এভাবে তার সাথে মাঝে মাঝে রাতের বেলায় কথা বলতে তার প্রতি আমার অন্যরকম একটা মায়া ভালোবাসা জন্মে যায়। আমার ভিতরে তখন কোনো ভয় কাজ করে না, আমি কোনো ভয় পাই না, আমার তার সাথে কথা বলতে খুবই ভালো লাগে। আমি তখন তাকে বলি যে সুমাইয়া তুমি এই পথটা থেকে ফিরে চলে আসো, অ্যান্ড এটা থেকে তুমি আর এই কবিরাজি করো না, এগুলো তুমি ছেড়ে দাও। মেয়েটা আমাকে বলতেছে যে আমি এগুলো ছেড়ে দিছি, কিন্তু আমার মায়ের কারণে পারি না, আমার মা আমাকে বারবার আমাকে দিয়ে কাজগুলো করায়। আমি তখন খুব রিকোয়েস্ট করি যে তুমি এগুলো ছেড়ে দাও, ছেড়ে দিলে আমি তোমাকে নিয়ে আমি তখন তাকে একরকম প্রেমের প্রস্তাব করার পরে ও তখন আমাকে বলে যে আমাকে জীবনে কেউ কখনো প্রপোজ করবে, আমাকে কেউ কখনো ভালোবাসি বলবে, এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করি নাই, আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি যে আমাকে কেউ ভালোবাসি বলবে। আমি তখন বলি যে না আমি তো তোমাকে বলেছি, এটা আমি তখন তুমি করে সম্বোধন করেছি, আমি তো তোমাকে বলেছি যে
তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট করো তাহলে তো আমার কোনো আপত্তি নেই। তো তখন সে বলে যে আপনি যে আমাকে ভালোবাসি বলছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। এরপর থেকে তার সাথে আমার একটা গভীর প্রেমের সম্পর্ক হয়। মানে আমার প্রতিটা মুহূর্ত আমি তার সাথে কথা বলি। হয়তো তার সাথে আমার দেখা হয় না, তার এলাকাতে যাই না, কিন্তু প্রতিদিন কথা হয়। তো এভাবে প্রায় আমার রিলেশনটা 2 থেকে আড়াই মাসের মতো যায়। অ্যান্ড 2 থেকে আড়াই মাসের পরে আমি তাকে জিজ্ঞেস করি যে তুমি কি এই কাজটা ছেড়ে দিয়েছো? ও আমাকে বলে আমি যদি এই বাড়িতে থাকি তাহলে এটা আমি কখনো ছাড়তে পারবো না। আমি তখন বলি যে তাহলে তুমি বাড়ি থেকে তো বেরও হইতে পারবা না, অ্যান্ড বাড়ি থেকে বের হইলে তোমার সাথে যে জিনিসটা আছে এটা তো তোমার ক্ষতি করবে। তো তখন ও আমাকে বলে যে কী করবে এখন, মা আমাকে দিয়ে এটা করায়। ওর মা কিন্তু অনেক টাকা উপার্জন করে ওকে দিয়ে, মাসে প্রায় 1 থেকে 2 লাখ টাকার মতো উপার্জন করে। মানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, অ্যান্ড ওর মা দেখে দেখে মানে লোক ধরে, মানে যারা অনেক বেশি টাকা পয়সার মালিক তাদেরকে ধরে ধইরা ওর মা খুব কৌশলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে ওকে দিয়া। মানে আমি ব্যাপারগুলো বুঝতে পারি, ও কিন্তু ব্যাপারগুলো সুমাইয়াও কিন্তু বুঝে, কিন্তু সুমাইয়া বলে যে আমি কী করতে পারি তুমি আমাকে বলো। তো এইভাবে দিনগুলো কাটতে কাটতে আমি তখন একবার চিন্তা করি যে আমি তারা ওইখান থেকে নিয়ে আসবো। আমি তাকে বলি যে সুমাইয়া তুমি ওইখান থেকে পালাইয়া চলে আসো, অ্যান্ড যদি চলে আসো তাহলে মানে আমি তোমাকে নিয়ে ভালো থাকবো বা আমি তোমাকে বিয়ে করব। কারণ ওর মা তো আর ওকে বিয়ে দিবে না, ওর মা তো ওকে দিয়ে এগুলোই করাবে। তো আমাকে বলতেছে যে দেখো আমি এভাবে চলে গেলে তো আমার সাথে যদি এই জিনিসটা ধরে, এই জিনিসটা যদি আমাকে ধরে তাহলে তো আমি ঠিক থাকতে পারি না, আমি কি করব। অ্যান্ড আমি তখন তারে বলি আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি অন্য একটা কবিরাজের কাছে যাব, অন্য একটা কবিরাজের কাছে গিয়ে কি আমি তোমার জন্য তাবি জানবো? পরে বলে যে হ্যাঁ এটা যদি করো তাহলে খুব ভালো হয়। মানে আমার সাথে যদি এই জিনিসটা না আসে, এই জিনিসটা যাতে আমাকে না ধরে, তাহলেই কিন্তু আর কোনো প্রবলেম নাই। এরপর আমি করি কি, আমি তখন ওই চিটংয়ে একটা কবিরাজের সন্ধান পাই একটা লোকের কাছে, ওই চিটংয়ে কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে গিয়ে আমি তখন ওর নাম বলি, ওর বাপের নাম মায়ের নাম সব কিছু বলি। বলার পর ওই কবিরাজ আমাকে বলতেছে এই কাজ করার জন্য জীবন আমার কাছে আইসেন না। মানে বলে যে এটা সরাইতে পারবেন না, এটা কালি। বলে যে ওরা কালিয়ে ধরছে, ওই কালিটা আপনি কোনোদিন সরাইতে পারবেন না, এটা যে সরাইতে যাবে তারা মাইরে ফেলবে, একদম সোজা মাইরে ফেলবে। অ্যান্ড আমি তখন ওই কবিরাজের সাথে কথা বলে তাকে ফোন করে বলি যে সময় এই ঘটনা, তখন ও খুব ভয় পায়, আরও ভয় পায়। তখন ও খুব কান্নাকাটি করে। একটা সময় চিন্তা করি যে আমি তাকে এই জিনিসগুলো জানাবো না, কারণ তাকে জানালে আমি দেখি যে সে প্রচণ্ড রকম ভয় পায়, অ্যান্ড তার মাঝে খুব ভয় কাজ করে। এই জন্য আমি আর তাকে এই ব্যাপারগুলো জানাই না। তাকে না জানিয়ে আমি আমার মতো করে চেষ্টা করতে থাকি। চেষ্টা করতে করতে প্রায় আরও এরকম 15-20 দিন কাটে। বিভিন্ন মানুষের সাথে কথা বলি, এখানে কথা বলি, ওইখানে কথা বলি, অনেক জায়গায় কথা বলি, বাট কোনো জায়গায় আসলে মানে কথা বলে ভালো কোনো রকম কোনো কিছুই পাই না। এরপরে সবশেষ হচ্ছে আমি একটা কবিরাজের সন্ধান পাই, এটা হচ্ছে কক্সবাজার রামুর ওই দিকে একটা কবিরাজ, উনি মুসলমানই একটা কবিরাজ। ওই একটা ঠিকানা আমাকে আমাদের এলাকার একজনের দেওয়ার পর আমি তখন কোনো কিছু বিলম্ব না করে আমি ওই কবিরাজের কাছে যাই। ওই কবিরাজের কাছে যে আমার খুব কষ্ট হয়ে যায়, আমি চিনি না, মানে একদম পাহাড়ের ভিতরে ওই কবিরাজের বাড়িটা, মানে পাহাড়ের একদম ভিতরে। আমি আসলে একটা ব্যাপার বলে রাখি, এরই মাঝে কিন্তু ওই যে যারা মানে কাগজের মধ্যে অনেক সময় মানে পোস্টারিং করা হয়, পোস্টারের ভিতরে অনেক রকম কবিরাজের ঠিকানা দেয়। আমি অনেক কবিরাজকে ফোন করছি, আমার মোবাইলের ভিতরে মনে হয় মানে একদম মানে সবগুলো নাম্বার হচ্ছে মানে কবিরাজের নাম্বার, মানে সবগুলো কবিরাজের নাম্বার। আমার মোবাইলে আর কোনো নাম্বার নয়, সব কবিরাজের নাম্বার সেভ করা। তো এরপর আমি ওই কবিরাজের কাছে যাই, রামুর ওই কবিরাজের কাছে যাই। যাওয়ার পর আমি তখন ওই কবিরাজকে সব কিছু বলি। বলার পরে কবিরাজ আমাকে বলতেছে যে ওর কাছ থেকে এটা সরানো যাবে না, এটা সরাইলে মেয়েটাকে মেরে ফেলবে, আপনাকেও মেরে ফেলবে, এটা বলি। এটা কবিরাজ বলে। আমি তখন ওই কবিরাজের হাতে পেয়ে ধরে কান্নাকাটি করি। আমি বলছি মেয়েটাকে খুব ভালোবাসি, তারা নিয়ে আমি সংসার করবো, আমি ভালো থাকবো। আপনি ফুলের মতো একটা ছোট্ট মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট না করে, আপনি তো আমার ভাবার বয়সী একটা মানুষ, আমি আপনার সন্তান, আপনি আপনার বৌমাকে বাঁচান, এটা বলে আমি কবিরাজের হাতে পায়ে ধরে খুব কান্না করি। আমি যখন কবিরাজের হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করি, কবিরাজ তখন একটা পর্যায়ে ওর মনটা একটু নরম হয়। কবিরাজের মন নরম হয়, আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে সময় দাও, আমাকে 3 দিন সময় দাও, অ্যান্ড 3 দিনের পরে আমি তোমাকে মানে তুমি 3 দিন পর এসে দেখা করো, এটা আমাকে বলে। তো আমি সেই রামু থেকে আবারও কুমিল্লায় চলে আসি, কারণ আমি চিন্তা করি যে আমি ওখানে থাকবো না। আমি 3 দিন থাকার চেষ্টা করছিলাম, পরে চিন্তা করতেছি যে আমার পরিবার অনেক প্রবলেম, মানে মা আর ভাবি সারাক্ষণ ঝগড়া করে। এখন কোন সময় আবার কী হয়ে যায়, মানে আমি এক রাতের বেলা আসি, একদিন থাকি, এরপরের দিন আমি আবারও হচ্ছে মানে ওই রামুর উদ্দেশ্যে চলে যাই, মানে কক্সবাজার যাই। যাওয়ার পরে ওই কবিরাজের সাথে কথা বলি, কবিরাজকে বলি। কবিরাজ আমাকে বলে যে এটা কিন্তু একটা ভালো কাজ হবে না, যেহেতু তুমি আমাকে বলছো আমি কাজটা করি, কিন্তু এই কাজটা আমি অন্য কেউ হইলে করতাম না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি কাজটা করুন আমি আপনার প্রতি অনেক খুশি, আপনি আমাকে বলেন যে কত টাকা দিতে হবে। কিন্তু টাকার কথা বলি, কবিরাজ আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, আমাকে বলে আমি তোমার কাছ থেকে টাকা চাই না, তুমি না আমার বলছো যে তুমি আমার ছেলে, আমি যাতে তোমার বৌমার জীবনটা বাঁচাই, ওই জন্য আমি তোমাকে কাজটা করে দিব। আমার কাছে মনে হয় যে আমি দুনিয়াতে এত কবিরাজ দেখেছি, এত ভালো কোনো কবিরাজ দেখি নাই। ওনার কথাগুলো শুনতে শুনতে আমার চোখের পানিগুলো টলমল করে। উনি তখন আমাকে বলে যে
মেয়েটাকে যেহেতু তুমি বিয়ে করবা, তোমার কিছু কাজ করতে হবে, মানে তোমার তুমি যদি এই কাজগুলো করতে পারো তাহলে আমি মানে সব কিছু ঠিক করতে পারবো আমাকে বলে। অ্যান্ড আমি বলি আচ্ছা ঠিক আছে। তো বলে যে প্রথমত হচ্ছে মেয়ের নখ লাগবে, আমাকে এটা বলে নখ লাগবে, এবং শরীরের রক্ত লাগবে, নখ আর শরীরের রক্ত। তো এখন আমি বলি যে নখ আর শরীরের রক্ত আমি কোথায় পাবো? তো বলে যে নখ লাগবে, শরীরের রক্ত লাগবে, এরপরে মানে ওর ব্যবহৃত কাপড়ের কিছু অংশ লাগবে, এরপর আরও কিছু লাগবে, এক শিংওয়ালা গরু, মানে এক শিংওয়ালা গরু অ্যান্ড এক শিংওয়ালা গরুর মানে শিংয়ের হচ্ছে মানে হাড়ের একটা মাথা লাগবে, মানে শিং ভেঙে একটু আনতে হবে এরকম করে। এটা করতে হবে। এগুলো দিলে হয়ে যাবে। এরপরে হচ্ছে আমার ব্যবহৃত কোনো কাপড়ের কোনো অংশ, যেগুলো দিতে হবে। উনি আমাকে একটা কাগজের ভিতরে লিস্টটা লিখে দেয়। লিখে দেওয়ার পরে আমাকে বলে যে এগুলো নিয়ে তুমি আইসো, এরপর আমি কাজ করে দিব। তো এগুলো নিয়ে যখন আমি চলে আসি, আসার পরে তো এরপর আমি কী করি, আমি এগুলো খুঁজতেছি, ওকে ফোন করি, মানে সুমাইকে ফোন করে বলি যে কবিরাজ যেগুলো বলছে তুমি কি দিতে পারবা? ও আমাকে বলে পারবো না কেন, আমি অবশ্যই দিতে পারবো। এরপরে সুমাই কী করে, ওই যে ওর শরীর থেকে ও নিজে রক্ত, মানে অবাক কাণ্ড, ও নিজের হাতে ব্লেড দিয়ে কাটে, মানে ব্লেড দিয়ে কেটে রক্ত বের করে ও দেয়। মানে একটা না সে ডাক্তারের কাছে গিয়ে রক্ত বের করা ওরকম কিছু না। আমি এটা কীভাবে জানতে পারি, যখন তার সাথে আমার দেখা হওয়ার পর আমি দেখি হাতটা ব্যান্ডেজ করা। পরে আমি জিজ্ঞেস করি, তখন সে আমাকে বলে, আমার খুব খারাপ লাগে যেটা সে কেন করলো। এরপরে পায়ের নখ ও চুল সহ দিয়ে দেয়, আমাকে বলে চুলটা সহ নিয়ে যাও, হয়তো লাগতে পারে। সব কিছুই পাই, কিন্তু এক শিংওয়ালা গরু তো আর পাই না। মানে এক শিংওয়ালা গরু খুঁজতে আমার মনে হয় কুমিল্লা, নোয়াখালী, তারপরে সিলেট, এইদিকে আমি কোনো দুনিয়া বাদ রাখি না। ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে আমার এক শিংওয়ালা একটা গরু লাগবে। এক শিংওয়ালা গরু যদি কারো কাছে থাকে তাহলে আমি ওরকম করেও বলি যে আমি 5,000 টাকা দিব এক শিংওয়ালা একটা গরু যদি কেউ আমাকে দিতে পারেন। তো শিংওয়ালা পাই, মানে এরকম একটা পাইছিলাম যে মানে এক শিংওয়ালা পাওয়ার পরে এটা হচ্ছে মানে ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে। তো তখন আমি মানে ওই শিংটা কাইটা নই, ওই লোকের 1,000 টাকা দিয়ে কাইটা আনি। অ্যান্ড কাইটা যখন আমি ওই শিংটা কাইটা আনি, তখন মানে আমাকে ওই এলাকার আরেক লোক বলতে আসে যে ভাই আপনি যে এক শিংওয়ালার গরু ভাইবা যে আপনি ওই শিংয়ের হাড্ডি নিতেছেন, আসলে ওনার ওই গরুটা মানে ওরকম লাইলের সাথে মানে ঢুমা বলতে হচ্ছে ঢলা দিয়া একটা শিং ভেঙে ফেলছে। আমি বলি কী বলেন? বলে একটা শিং ভেঙে ফেলছে, এই জন্য এটা এক শিংওয়ালা গরু। আসলে কিন্তু এটা এক শিংওয়ালা গরু না। এরপর আমি চিন্তা করি যে আল্লাহ, তাহলে তো ধোকা হয়ে গেল। বাট আমি তখন আর ওই হাড্ডি আনি না, মানে ওই ওনারে 1,000 টাকা দিয়েছি, ওই টাকায় মায়ের আমি বাড়িতে চলে আসি। এরপর থেকে আমি প্রায় 2.5 মাসের মতো এক শিংওয়ালা গরু খুঁজি। এক শিংওয়ালা গরু মনে হয় না যে আমি আমার এলাকাতে কোনো জায়গায় বাদ রাখছি, মানে ঢাকাতে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে পর্যন্ত গেছি। তো সবশেষ হচ্ছে এটা প্রায় অনেক মাস পরে আমি হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোটে এক জায়গায় এক শিংওয়ালা একটা গরু পাই। তাও কীভাবে, গরুটা মানে বাছুরটা হয়েছে মাত্র, বাছুরটা 3 দিন পরে হয়েছে। এক ছেলে আমাকে মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, বড় পেজগুলোতে, ফেসবুকের পেজের বড় পেজে হচ্ছে এটা স্ট্যাটাস দিয়েছিলাম। অনেক বড় ভাই, অনেকে হয়তো ব্যাপারটা জানেন, এটা হয়তো অনেকে হয়তো এটাতে অনেক মজাও নিয়েছেন, অনেক কমেন্টস করেছে। তো অনেকের কাছে বলেছি যে বড় পেজের যারা আছে এডমিন, তাদের কাছে টাকা দিয়ে আমি এইটা প্রমোট করাইছি, টাকা দিয়ে। তো এরপরে ওই নাঙ্গলকোটে ছেলেটা আমাকে ফোন করে বলে যে ভাই এখন একটা এক শিংওয়ালা গরু পাইছি, বাচ্চা হয়েছে মাত্র 3 দিন হয়েছে, আপনি যদি আসেন তাহলে নিয়ে যান, আমাকে টাকা দিতে হবে। আমি তখন আর কোনো বিলম্বনা করে ওইখানে যাওয়ার পরে তখন ওই লোক এই ছেলেটাকে টাকা দিই, ওকে 5,000 টাকা কন্ট্রাক্ট, 5,000 টাকা দিই। দেওয়ার পরে আমি এখন শিংয়ের হাড্ডি নিব, ওই মহিলা আমাকে দিবে না, মানে যার গরু সে দিবে না। মানে কেন দিবে না, এটা উনি বলতেছে যে ওনার নাকি একটা নাতি হয়েছে, নাতি হওয়ার পরেই নাকি গরুর বাছুরটা হয়েছে, এবং ওনার বউকে যখন বিয়ে মানে ওনার বউয়ের মানে ওনার ছেলের বউয়ের বাপে হচ্ছে গরুটা মেয়েটাকে দিছে। তো এটা নিয়ে অনেক কাহিনী আছে, এই জন্য উনি দিবে না। আমি তখন খুব রিকোয়েস্ট করি যে আন্টি দেন না, মানে খুব রিকোয়েস্ট করি, খুবই কান্নাকারি পর্যন্ত করি যে আমার একটু লাগবে। পরে উনি বলে যে আচ্ছা ঠিক আছে, একটা পর্যন্ত রাজি হয়। পরে আমি ব্লেড দিয়ে খুব কষ্ট করে শিংয়ের একটু অংশ কেটে এনে আমি বলছি আলহামদুলিল্লাহ এবার তো বাঁচতে পারছি। এরপরে আমি তখন এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ওই রামুতে যাই। যাওয়ার পরে ওই কবিরাজ আমাকে বলে যে ঠিক আছে উনি সব করে দিতে পারবে, সব কিছু করে দিবে। তখন উনি তাবিজ একদম সব কিছু একুরেট করে দেওয়ার পর আমাকে দিয়ে দেওয়ার পরে ওই দিন আমি রাতের বেলায় রওনা দেওয়ার পরে আমি যখন ফেনী পার হওয়ার পরে কুমিল্লাতে ঢোকার আগে এখানে একটা জায়গা আছে, আপনারা হয়তো অনেকে চিনবেন, মিয়ার বাজারের পরে হোটেল টাইমস স্কোয়ারের একটু সামনের দিকে হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। গাড়িটা একদম উল্টে যায়, একদম গাড়ির চাকাগুলো উপরের দিকে উঠে যায়, গাড়ির নিচটা হচ্ছে নিচের এত পরিমাণ আমার কাছে মনে হয় আমার মাথাটা তখন নিচে ছিল, আমার পাগুলো তখন উপরের দিকে ছিল। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়া উপরের দিকে গাড়ি ডিয়াটারে ধরে রাখছি। আমার মনে আছে ধাক্কা দিয়ে পা দিয়ে ধরে রাখছি যেন গাড়িটা যাতে নিচে না পড়ে, নিচে পড়লে তো আমি স্যাপটা হয়ে যাব। এটা একদম উল্টে গেছে,
গাড়িটা একদম উল্টে গেছে, চাকাগুলো উপরে উঠে গেছে। মানে এরপরে আমি মানে পা দিয়ে খুব ধাক্কা দিয়ে ধরে সবাই বের হইতে আসে একটু একটু করে, মানে ফাঁকা জায়গা দিয়ে সবাই বের হইতে আসে। আমিও তখন কোনোভাবে ফাঁকা জায়গা দিয়ে বের হয়েছি, মানে রাতের বেলা তো বের হয়েছে, আমার হাত টাত পুরো কেটে গেছে, আমার মাথা দিয়ে গ্লাস ঢুকে গেছে। বের হওয়ার পর আমি তখন ওখানে রাস্তার পাশে অজ্ঞানের মতো শুয়ে আছি। পরে মানুষ আমাকে ধরে ধরে ওখানে মিয়ার বাজার একটা হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর আমার মোটামুটি সব কিছু ঠিক হয়। তো সব কিছু ঠিক হওয়ার পরে তখন আমার প্রায় যখন জ্ঞান ফিরে তখন 11টার কাছাকাছি বাজে। তো 11টার কাছাকাছি বাজে, আমি কিন্তু তখন মানে আমার আর সেন্স নাই শরীরের। 11টা বাজে হঠাৎ করে আমার মনে হয় যে আমার ব্যাগের ভিতরে তো আমার তাবিজ ছিল, এখন আমার তাবিজ কোথায়, মানে আমার ব্যাগের কথা মনে হয়। এই পর্যন্ত কিন্তু আমার ব্যাগের কথা মনে নেই, কারণ আমার শরীরের সব অংশ কেটে গেছে, আমি পুরো অজ্ঞানের মতো আছি। এই পর্যন্ত আমার আব্বা আম্মার সাথে কোনো দেখা নেই, আমার মোবাইল ফোন টোনে কিছু নেই। অ্যান্ড এরপর আমি তখন দৌড়ে ওই ইয়ে থেকে আবার মানে ওই ইয়াতে আসি, জায়গাগুলোতে আসি, জায়গায় আসি। আসার পর দেখতে পাই যে গাড়ি উল্টে আছে, ঠিক আছে, কিন্তু মানে গাড়িও উঠেছে, সবই ঠিক আছে, গাড়িও নিয়ে গেছে, কিন্তু ওইখানে কোনো ব্যাগ ট্যাগ কোনো কিছুই নাই। আমি তখন বলি আল্লাহ, তাইলে আমার তাবিজ কোথায় গেল? মানে আমি তখন পুরো দিশেহারা হয়ে যায় তাবিজের জন্য, কান্নাকাটি করতে থাকে। এলাকার আশেপাশে মানুষের কাছে বলি যে ভাই এই ঘটনা, আমার ব্যাগের ভিতরে খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, সবার কাছে বলি। এবং আমি থানাতে যাই পর্যন্ত, 14 গ্রাম থানাতে যাই। থানাতে গিয়ে আমি আমাদের একজন স্যার ছিল, ওনার সাথে কথা বলি। ওনাকে পর্যন্ত বলি যে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, সার্টিফিকেট। এরা বলে যে সার্টিফিকেট ছিল। পরে উনি বলে যে ব্যাগের ভিতরে তল্লাশি করা হয়েছে, ব্যাগের সব মালামাল এখানে আছে, কিন্তু ব্যাগের সব মালামালের জায়গায় পাইছি আমার ওই মানে আমার ব্যাগটা নাই, সব আছে, মানে আমার ব্যাগ নাই। অনেকগুলো ব্যাগ রাখা আছে ওখানে, আমার ব্যাগটা নাই। পরে আমি এত বিপাকে পড়েছি, আমি তখন রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। আমি তখন ওইখান থেকে আবারও বিকেলবেলা, বৃষ্টির দিন ছিল, মানে বৃষ্টিতে ভিজতেছি। এরপরে বিকেলবেলা আবারও আমি ওই জায়গায় যাই, যে আমি ওই জায়গার ভিতরে আমি তখন ইয়ার ভিতরে খুঁজতে থাকি, মানে যেখানে একটা জমিনের ভিতরে গাড়িটা পড়ছিল উল্টে, ওই জমিনের ভিতরে আমি তখন আমার ব্যাগটা খুঁজতে থাকি। ব্যাগটা খুঁজতেছি আর কান্না করতেছি। একটা লোক পাশের জমিনে উনি কাজ করতেছে। উনি আমার বলে যে বাবা কী হয়েছে, তুমি কান্নাকাটি করো কেন, কী খোঁজো? আমি বললাম যে কাকা এমনি এমনি সব কিছু বলি। পরে বলে যে গাড়ির ভিতরে তো সর্বপ্রথম নিয়াজ ঢুকছিল, মানে নিয়াজ বলে যে ওনার একটা ছেলে আছে ওই এলাকার, বলে যে নিয়াজ ঢুকছিল, তুমি নিয়াজের সাথে কথা বলো। পরে আমি ওই নিয়াজের বাড়িতে আমাকে নিয়ে যায়। নিয়াজের বাড়িতে যাওয়ার পর নিয়াজের সাথে কথা বলি। নিয়াজ মানে উনি একটু ইয়াং বয়সী একটা ছেলে। পরে ভাইরে বলি যে ভাইরে, ও আমার ব্যাগের ভিতর আমার তাবিজের কথা তো আর বলতে পারি না, বলে এটা সার্টিফিকেট ছিল এবং ইম্পর্টেন্ট কিছু কাগজপত্র ছিল, আমার এই ব্যাগটা পাচ্ছি না ভাই, আপনার গাড়ির ভিতরে ঢুকে। পরে বলে যে ভাই আমি তো গাড়ির ভিতরে ঢুকছিলাম, অ্যান্ড আমাদের এলাকার আরেকটা ছেলে, ওর নাম হচ্ছে শফিক, বলে শফিকে কিন্তু অনেকগুলো ব্যাগ ট্যাগ নিয়ে গেছে ওইখান থেকে, মানে মানি ব্যাগ, মোবাইল টোবাইল অনেক কিছু নিয়ে গেছে। তখন আমাকে ওই শফিক নামের ছেলেটার কাছে নিয়ে যায়। আমি যখন ওই শফিক নামের ছেলেটার কাছে যাই, তখন ওই শফিকের সাথে কথা বলি, তখন শফিকের ঘর থেকে আমাকে ব্যাগটা বের করে দেয়। ব্যাগটা পাওয়ার পর আমি তখন ব্যাগটাকে জড়িয়ে ধরে সাথে সাথে ব্যাগের চেইন খুলে আমি ভিতরে তাবিজটা পাই। তাবিজটা পাওয়ার পর আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবিজটা পাইছি, কারণ আমি এত টেনশনে পড়ে গেছিলাম যে কত কষ্টের পর আমি তাবিজটা জোগাড় করছি। এরপরে কোনো মতো আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি তখন রাতের বেলায় বাড়িতে এসে আমার মা বাবা মানে ভাইয়া সবাই তো কান্নাকাটি, যে কী ব্যাপার, তুই কোথায় চলে গেছিস, মোবাইল টোবাইল বন্ধ, মানে সবাই আমার নিয়ে একদম আমার বেন্ডিস অবস্থায় দেখে আমি হসপিটালে, আমাকে ওইখানে ট্রিটমেন্ট করে। প্রায় ওই 2 দিন পর আমি তখন আবারও আমার নাম্বারে মানে ইয়েকে কল করি, আমার সুমাইয়াকে কল করি। সুমাইয়া তো কান্নাকাটি করে পুরো অস্থির যে তোমার কী হয়েছে। আমি তখন সুমাইয়াকে বলেছি এই ঘটনা। পরে সুমাইয়া বলতেছে তোমার না মানা করছিলাম এগুলো লাগবে না, তুমি এগুলো কইরো না, তুমি বেশি বুঝো, তোমার কতবার বলছে তাও তুমি করলা। তো যাই হোক, আমি বলি যাক এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে, তুমি টেনশন করো, আমি ভালো আছি। তো এরপর আমি কী করি, এর 2 দিন পরে তাকে নিয়ে তাবিজটা পড়াই দিই, কবিরাজ যেমনে বলে। অ্যান্ড তাবিজটা পড়াই দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওর সাথে আর এই প্রবলেমগুলো হয় না, মানে এরপর থেকে ওর সাথে আর এই জিনিসটা আসে না, মানে কমপ্লিটলি আসা বন্ধ হয়ে যায়। ওর মা তখন ওকে নিয়ে, ওর মা তখন খুব মন খারাপ করে যে এটা কেন আসতেছে না, ও কিন্তু তাবিজটা খুব চুরি করে কোমরে পরে রাখে, ওর মা কিন্তু তাবিজটা দেখে না। এরপর আলহামদুলিল্লাহ ওর সাথে যখন এটা আসে না, আমি তখন বলেছি যাক আল্লাহ আমাকে বাঁচাইছে, সব কিছু ঠিক হলো। প্রায় এভাবে আরও প্রায় 6 থেকে 7 মাসের মতো আমি তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি তখন। তো এরপরে 7 থেকে 8 মাস পরে দেন তখন ওর মাকে আমি মানে প্রেমের মানে বিয়ের প্রস্তাব করি, পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব করার পরে ওর মা তখন রাজি হয়। ওর মা রাজি হয়, ওর বাবা তখন সৌদি আরব বিদেশ থেকে আসার পর ওর বাবা তখন এই প্রস্তাবটাতে রাজি হয়। তখন পারিবারিকভাবে তখন আমি সুমাইয়াকে বিয়ে করি। বিয়ে করে তো তুমি আমাদের ঘরে আসে, আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো খুব ভালোই কাটতেছে, আমার আর কোনো টেনশন নেই, আমি মানে ওকে নিয়ে যথেষ্ট ভালো আছি। আমার আব্বা আম্মাও তো ওকে নিয়ে অনেক খুশি, যদি আমার ভাবি একটু মন খারাপ, বিচারে মানে সবাই মোটামুটি ঠিক আছে, যে তোর ভাবিক নামে কিছু ট্রু কথা বলে দিছে এই জন্য।
যাই হোক, এভাবে যেতে যেতে প্রায় আমার তখন আমি আর মানে আমি জব করি আর তার পাশাপাশি পড়াশোনাও করি। তো সুমাইয়া তখন আমার পরিবারেই থাকে। ওর মাঝে কোনো মানে ওইটা যে একটা ঘটনা, ওইটার কোনো সিংডম ওর মাঝে নাই। ও তখন মোটামুটি সব কিছু ছেড়ে মানে আমার সংসার করতেছে। আমি তখন মহা খুশি। অ্যান্ড তখন 7-8 মাস পরে আমার ভালোবাসার মানুষ সুমাইয়া হচ্ছে বাচ্চা কনসেপ্ট করে। তো আমার ঘরে একটা মেয়ে সন্তান হয়। মেয়ে সন্তানটা হওয়ার পরে তো আমি তো মহা খুশি, আমার মেয়ে হয়েছে। মানে আমি প্রচুর খুশি। আমার মসজিদে মিষ্টি দিছি এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা মেয়ে সন্তান হবে, এই ইচ্ছাটা আমার ছিল। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার যাতে একটা মেয়ে সন্তান হয়, একটা মেয়ে সন্তানের ইচ্ছা ছিল। তো যাই হোক, এইভাবেই দিনগুলো কাটতেছে। তো দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মানে ওভাবে প্রায় আরও 1.5 বছরের মতো কাটে। অ্যান্ড 1.5 বছর পরে আমি যেই সমস্যাটা দেখতে পাই, মানে একটা মানে তখন কিন্তু একটা ভাইরাস বাংলাদেশে ছিল। ওই ভাইরাসের সময় কিন্তু মানে কেউ ঘর থেকে বের হইতে পারে না, মানে গোটা পৃথিবীতেই ছিল এটা। লাইক হচ্ছে এই বছরেরই ঘটনা, কিছুদিন আগের আর কি, লাইক হচ্ছে আরও 6 থেকে 7 মাস আগের ঘটনা। তো এরপরে ওইখানে তখন ওই ভাইরাসের কারণে কেউ ঘর থেকে বের হইতে পারে না, মানে খুব খারাপ অবস্থা, দিনগুলো কাটতেছে এইভাবে। তো পরে আমাদের এলাকারই একটা ছেলে যার নাম হচ্ছে মাসুম। তো মাসুম হচ্ছে মানে আমাদের এলাকারই মানে আমাদের এমনি কাজ টাজ করে আর কি, আমাদের ঘরের কাজ টাজ এটা সেটা মাসুম করে দেয়। মানে খুবই ভালো ছিল, আমাদের এলাকাতেই থাকে। তো একদিন আমি দেখি কি যে মাসুমের সাথে আমার বউ মানে ওই ইয়ার ভিতরে আমাদের পুকুর পাড়ে খুব ঘষাঘষি করে কথা বলতেছে, মানে সুমাইয়া ঘষাঘষি করা বলতেছে। মাসুম আমার বউয়ের গায়ে হাত দেয়, ও মাসুমের গায়ে হাত দেয়, মানে এরকম করে একটু হাতাহাতি করতেছে। এটা আমি ঘর থেকে দেখতে পাই আমার খুব খারাপ লাগে। তখন আমার ভাবিটা আমার সামনে ছিল। আমার ভাবির নাম ছিল হচ্ছে রুজিনা। আমি বলছিলাম যে রুজিনা ভাবি দেখছো ঘটনাটা কেমন লাগে? পরে বলে যে কি? আমি বলি দেখো না যে আমার বউ কেমনে হচ্ছে ওই যে মাসুমের সাথে করেটা কি, এগুলো কেমন লাগে এসব দৃশ্য দেখলে? পরে আমার ভাবি তখন আমার বলতেছে, বাবা তোমার বউ যে কেমন, এগুলো বললে তো তুমি এখন মানে করবা, আসমান থেকে পড়বা। আমি বলি কি বলেন? বলে হ্যাঁ আসমান থেকে পড়বা, তোমার বউয়ের ক্যারেক্টার অতটা ভালো না। আমি তখন বলি ভাবি এগুলো কী বলতেছো, আমার ক্যারেক্টার ভালো না মানে? পরে বলতেছে বাবারে তোমরা সংসার করো, তোমাদেরকে এত কিছু বলা যাবে না, আমি কোনো কিছু বলতে চাই না। আমি তখন বলি ভাবি মানে কোনো কিছু সংকোচ না করে আমার কাছে বলো না কী হয়েছে। পরে বলে তোমার বউয়ের সাথে কিন্তু ওই ছেলের অনেক মানে মাখামাখি সম্পর্ক, এটা বলে। আমি তখন বলি যে ভাবি এটা তুমি কেমন কথা বলতেছো, তুমি কি এটাতে কনফার্ম? বলো কনফার্মের কী আছে, মানে তুই কি মানে আমার কাছে প্রমাণ চাস? এরকম করে ভাবি আমাকে বলে। আমি তখন বলি যে মানে প্রমাণ, তুমি কি আমার প্রমাণ দিতে পারবা? বলে কত হাজার প্রমাণ লাগবে তোর, আমি প্রমাণ দিব 2 দিনের ভিতরে প্রমাণ দিব। তো 2 দিনের ভিতরে আমি যখন আর মাসুমের বাধাও দিই না, আমার ভাবি যেহেতু বলছে প্রমাণ দিবি 2 দিন পরে দেখি নাকি প্রমাণ দেয়। 2 দিন পরে আমার ভাবি তখন আমার বলতেছে যে মানে তোর বউয়ের মোবাইলটা গিয়ে একটু চেক কর, তোর কাছে মাসুমের নাম্বারটা আছে না? বলে আছে। পরে বলে তোর বউয়ের মোবাইলটা চেক কর। তো একদিন যখন ও গোসল করে তখন আমি ওর মোবাইলটা চেক করি। আমার হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে ও তখন গোসল করতেছে, বাথরুমে মেয়েটাকে গোসল করছে, আমি তখন মোবাইলটা চেক করি। কিন্তু মোবাইলটা চেক করার পর যেটা সবচেয়ে দুঃখজনক, আমি মাসুমের নাম্বারটা ওর মোবাইলের ডায়ালের মধ্যে পাই, রিসিভের মধ্যে পাই, মানে এবং অনেকগুলো SMS লিস্টে আমি ওর নাম্বারটা পাই, মাসুমের নাম্বারটা। আমার তখন এত খারাপ লাগে, মানে এত কষ্ট লাগে যে কী ব্যাপার, মানে ঘটনাটা কি, ও মাসুমের সাথেও কী কথা বলে, আমার তখন কলিজাটা একদম কেঁপে ওঠে। তো ওই দিন রাতের বেলায় মানে রাত প্রায় 11:30টার দিকে আমি তখন আমার বউরে বলতেছি যে আমি ওকে মানে আমার কথা হচ্ছে আমাকে পরীক্ষা করবো আর কি। আমার ভাবি কিন্তু বলতেছে যে মাসুম নাকি মাঝে মাঝে রাতের বেলা আমার বউয়ের ঘরে আসে, এটা মানে আমার ভাবি বলার পরে আমি তখন চিন্তা করতেছি ওকে ফাইন ঠিক আছে আমি পরীক্ষা করবো। এটার জন্য আমি তখন আমার বউর ওই দিন বলে দিই যে আচ্ছা আমি কুমিল্লা শহরে যাবো, একটা কাজ আছে, আমি রাতের বেলা আসবো না, এটা আমি বলি। বলার পরে আমি তখন হচ্ছে কুমিল্লা শহরের কথা বলে আমি তখন কুমিল্লা শহরে যাই না। রাতের বেলায় আমি আমার বউকে পাহারা দেই। আমাদের ঘরের পিছনে একটা হচ্ছে মানে জায়গা আছে, ওইখানে বসে বসে আমাকে পাহারা দিচ্ছিলাম হাতে লাইট নিয়ে। আমি মানে আমার ভাবি কিন্তু বলছে যে মাসুম নাকি আসবে আমার বউয়ের ঘরে, যেতে আমি নাই। তো এরপরে ঠিকই রাত প্রায় 11:30টার দিকে হচ্ছে মাসুম চলে আসে আমাদের ঘরের মানে পিছন থেকে হাঁটতেছে একবার আমাদের ঘরের দরজায় যেতেছে আবার বাইরেতেছে, ওরকম করতেছে। আমি তখন এত পরিমাণ জিদ উঠে আমার যাই ওর কলার চেপে ধরে আমি তখন ওর এলোপাতার ওখানে ঘুষাইতে থাকে। আমার মা তখন বের হয়, আমার আব্বা বের হয়, আমার ভাবি বের হয়, তখন সবাই আমার বউ বের হয়। তো এরপরে সবাই বলতেছি কি রে ওরা মারতেছস কেন? পরে ও আমার ধাক্কা দিয়ে চলে যায়। পরে আমি সবার কাছে বলছি ওরা কেন মারতেছি, আপনাকে বউরে জিগান, সুমাইয়ার জিগান, এই সুমাইয়ের জন্য আমি কী না করছি। আমি তখন আমার আব্বা আমার কাছে বলি যে এমনি আমি সুমাইয়ারে বাঁচাইছি, তাবিজের কথা বলি, এগুলো সব কিছু বলি, এত কষ্ট পর ওরা আমি সংসার করছি, কিন্তু এই হারামির বাচ্চা আমার সংসারে আসার পর আমার সাথে এই কাজগুলো করতেছে। এটা বলে আমি তখন ওর চুলের মুঠি ধরে আমি তোর ইচ্ছা মতো মারে। আমার মনে হয় যে আমি জন্মের পর কাউরে এত মারছিলাম, অনেক মারার পরে ও তখন সকালবেলা কী করে আমার বাচ্চারা কিনে ও তখন ওদের বাড়িতে চলে যায়। তখন আমরা সবাই বলতেছে যে ওরা ছাইরাতে, সবাই বলে মানে আমার মা বলতেছে, সবাই বলতেছে ওরা
ছাইরে দেয়। আমি বলি ছাইরিয়েই দিমো, ওরকম করে বলতেছে, ওরা ছাইরিয়ে দিমো। তো তারই কিছুদিন পরে আমার ভাইয়া তখন একদিন আমার বলতেছে যে তুই তোর ভাবির কথায় এমনি বিশ্বাস করস? আমি বললাম যে কেন? পরে বলতেছে আরে তোর ভাবি যে কোন মাল এটা তো তুই জানোস না। আমি বলি কী হয়েছে ভাইয়া, তুমি কি হচ্ছে সন্দেহ করো? পরে বলে যে সন্দেহের কথা না, কিন্তু তোর বউ কিন্তু এরকম না। আমার ভাইয়া বলে তোর বউ কিন্তু অনেক ভালো, মানে তোর বউরে কিন্তু আমার কাছে এরকম মনে হয় না। তুই ভালো করে মাসুমের সাথে কথা বল, মাসুমরে ধইরা তুই একটা $5 দে, তাহলে হয়তো মানে অন্য কিছু বেরোতে পারে। আমার ভাইয়া তখন আমাকে এই কথাটা বলে। তো ওই দিনে বিকেলবেলা আমি মাসুমরে ধরি, আমাদের এলাকায় মাসুমরে ধরি, আমাদের ওই পটতলের ওইখানে ধরি। ধরার পর আমি ওরা তখন মানে ধরি, একদম ঠিক মতো ধরি। আমি বলি যে ঘটনা কিন্তু আমার ঘরের পিছনে কেন গেছিলি, মানে বল। যখন অনেকভাবে মারি, মানে মারার পরে মাসুম তখন আমার বলে যে ভাইয়া হচ্ছে মানে আপনার ভাবি আমার যাইতে বলছে। আমি বলি কোন ভাবি? বলে রুজিনা ভাবি। আমি তখন আসমান থেকে বলি রুজিনা ভাবি মানে? তো আমি বললাম যে আমার বইয়ের মোবাইলের ভিতরে দেখলাম তোর নাম্বারটা ডায়ালে আধা ঘন্টা 45 মিনিট ধরে কল, মানে কল লিস্ট, এগুলো কি? পরে বলতেছে ভাই আমি আপনার বউরে কল দিতাম, তখন রুজিনা ভাবি কলটা রিসিভ করে রেখে দিত। আমি বলি মানি? বলে হ্যাঁ, রুজিনা ভাবি কলটা রিসিভ করতো এবং রুজিনা ভাবি আমাকে যেভাবে শিখিয়ে দিচ্ছে আমি সেভাবে কাজ করছি। আমি বলি কেন? পরে বলে যে ভাই কী করবো, মানে রুজিনা ভাবি আমার টাকা দিছে, আর আমার কাছে ভাই আপনার ওয়াইফটা চলে যাওয়ার পরে আমার কাছে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে, নিজেকে অনেক ছোটো মনে হচ্ছে। আপনি যদি আমার নাও ধরতেন আমি কয়েকদিন পর আপনি এই কথাগুলো বলে দিতাম। আমি তখন ঘরে এসে আমার আব্বা আমাকে ব্যাপারগুলো বলি, বলার পরে আমি তখন আমার মানে সবাইরে বলি, আমার ভাইয়াকেও বলি, সবাইকে বলি। তখন আমার ভাইয়াও বলতেছে যে তোরা আমি বলছিলাম যে ঘটনাটা এরকম। তো আমি আমার ভাবিরই কিছু বলি না, নোংরা মহিলা, তারে আর তো কোনো কিছু বলে মানে কোনো কিছু বলে লাভ নাই। ভাইয়াকে আমি ভাবিকে কোনো কিছু বলি না। তো এরপরে আমি তখন ওকে আনার জন্য যাই, মানে ওকে আনার জন্য যাই, আমি ওকে নিয়ে আসবো। কিন্তু ওদের বাড়িতে যাওয়ার পরে ও আর আসে না। ও আমাকে বলে যে না আমি তোমার সাথে তোমার সংসার করবো না, তুমি মানে আমাকে ছেড়ে দাও, এটা বলে। তো এটা বলার পর আমি তখন চলে আসি। আজকে প্রায় অনেকগুলো মাস পেরিয়ে গেছে, ও আমার এখানে আর আসতেছে না। আমার খুবই অবস্থা খুব খারাপ, আমি খুবই ট্রাই করি ওকে আনার জন্য, ও আর আসতেছে না। এখন আমার পরিবারের মানুষগুলো আমাকে বলতেছে বিয়ে করে ফেলার জন্য। সবাই আমার বলতেছে এই মেয়ের যেহেতু আগে একটা সমস্যা আছে, ওর প্যারানর্মাল সমস্যা, ওরা হচ্ছে ছেড়ে দাও। আমার ভাবিও বলে বা সবাই আমাকে বলে কি ছেড়ে দিয়ে বিয়ে করে ফেলার জন্য। আপন ভাই আমি তো আমার একটা সন্তান আছে, আমার একটা মেয়ে সন্তান আছে, আমার মেয়ে সন্তানটা আছে, এবং আপন ভাই আমি আপনার জীবনের গল্পগুলো শুনি। এখন সবাই আমার বলতেছে ওকে ছেড়ে দেওয়ার জন্য। আমার মাও বলে যে সবাই বলে যে ওর বিয়ে করলে একটার পর একটা ঘটনা ঘটতেই থাকবে এরকম। তো এই জন্য ওকে ছেড়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করার জন্য। এখন কী করবো ঠিক বুঝতে পারতেছেন, আমি কি ওকে আসলেই ছেড়ে দিব? অ্যান্ড আমিও কিন্তু ওকে অনেক ভালোবাসি আপন ভাই, ডিসাইড করতে পারতেছেন আসলে কী করব। যদি পারেন আমার জীবনের গল্পটা প্রচার করবেন আর আমাকে একটা বুদ্ধি দেবেন। আপনি অনেক ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গল্পটা আমার সাথে শোনার জন্য। গল্পটা লাস্টের দিকে আরও অনেক লম্বা ছিল। তার ভাবির সাথে কিন্তু অনেক কাহিনী আছে, মানে ওর হচ্ছে সোহাগের অনেক কাহিনী আছে তার ভাবির সাথে, এবং হচ্ছে মাসুমকে নিয়ে অনেক ঘটনা আছে এখানে, কিন্তু অনেক ঘটনা, অনেক স্টোরি আছে, অনেক লম্বা স্টোরি। এটা বলতে গেলে হয়তো 2 ঘন্টা আমি শেষ করতে পারতাম না, যার জন্য আমি চেষ্টা করেছি মানে আপনাদেরকে অন্তত বুঝিয়ে দিয়ে গল্পটা শেষ করার জন্য। আই ডোন্ট নো যে আপনারা বুঝেছেন কিনা। যাই হোক, সোহাগ আমাকে শেষ পর্যন্ত এটাই বললো যে ভাই এখন এই বিপদ থেকে এখন তো সব কিছু থেকেও নিরাপদ, কিন্তু আমাকে বলতেছে এখন তার বউকে সে আনবে কিনা, বা বউর জন্য অলরেডি সে একবার গেছিলো, তার বউ কিন্তু আসে নাই, তার বউ নিজে আসতে চায় না, সে আর আনবেটা কি। আর তার ভাইয়া, তার ভাবি, তারপরে তার পরিবারের সবগুলো মানুষ বোঝাচ্ছে বউকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে বউর তো কোনো দোষ নাই, বউ তো কোনো অন্যায় করে নাই, মানে বউকে ছেড়ে দিতে কেন হবে? বউ যদি কোনো দোষ করতো, দোষ তো করছে সোহাগ, এবং দোষ করছে হচ্ছে ওর ভাবি রুজিনা। তো এখানে বউ কেন, মানে বউকে ছেড়ে দিতে হবে কেন, এই ব্যাপারটা আমি বুঝলাম না। তো যাই হোক, ওর পরিবারের মাঝে একটা মানে একটা কাজ করে, যে অনীহা কাজ করে, যে মেয়েটার সাথে যেহেতু একটা ভৌতিক কিছু একটা আছে, হয়তো ওই ভৌতিক জিনিসটাই এই কাহিনীগুলো করাইতে আছে, বা একটা একটা ঝামেলা ওদের ফ্যামিলিতে লাগাইতে আছে। ওই মানে জিন বলেন বা ভূত বলেন, এটা হয়তো ঘটনাগুলো করে, এই জন্য হয়তো পরিবারের সবাই বলতেছে মেয়েটাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমার আইডিয়াতে আমার কাছে মনে হচ্ছে মেয়েটাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না, কারণ মেয়েটার কোনো দোষ নাই, তো নির্দোষ। জানি না আসলে সোহাগ ভাই নেক্সট ডিসিশনগুলো কী নেবে। তার সাথে আমার কথা হয়েছিল, আমি তাকে বলেছিলাম যে ছেড়ে না দেওয়ার জন্য। এখন এটা উনিই জানে যে আসলে উনি বলতেছেন ওনার পরিবার মেনে নিচ্ছে না, আর কি ওনার আব্বা আম্মা বা যারা আছে তারা বলতেছে যে না এরকম একটা মানে মেয়েকে নিয়ে থাকা যাবে না, তো একটার পর একটা মানে সমস্যা ক্রিয়েট করতেই থাকবে এরকম। তো যাই হোক, এরপরও আপনাদের তো মতামত আছে, যেহেতু ওনার লাইফের একটা খুব ক্রিটিক্যাল অবস্থা, আপনারাও নিজেদের মতো করে একটা মতামত সোহাগ ভাইয়ের জন্য লিখে যাবেন যে আসলে সে তার বউকে ফিরে আনলে ভালো হবে, নাকি ছেড়ে দিয়ে নতুন কাউকে বিয়ে করলে তার লাইফটা একটা ভালো সেটেলমেন্টের দিকে যাবে। প্রিয় বন্ধুগণ, জীবনের গল্প অনুষ্ঠানে মাঝে মাঝে আমি এমন সব গল্প বলে ফেলি বা এমন সব গল্প পেয়ে যাই যেগুলো আসলে আমার নিজেকে অনেক তাজ্জব করে ফেলে। আমি মিলাইতে পারিনি যে এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, ওটা থেকে ওটা, কীভাবে যে কী হয়েছে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। যাই হোক,
আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় প্রিয় বন্ধুগণ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।